শেষ সময়ে একদম মাত্র 50টা এমসিকিউ পড়বো এবং এই 50টা এমসিকিউর জন্য সবাই আসলে অনেকক্ষণ ধরে ওয়েট করেছিল, কারণ এই সময় আসলে রিভিশন দেওয়ার সময়। সত্যি কথা হচ্ছে আমরা যা দেওয়ার গতকাল দিয়ে দিছি। শেষ সময়ে সবার রিকোয়েস্ট ছিল, ভাই আপনাদের মুখোমুখি একটু রিভিশন দিতে চাচ্ছি, কীভাবে দেওয়া যায় অথবা কি করতে পারি। সো এই জন্য আমি সবাইকে একদম মানে শেষ সময়ে সবাইকে নিয়ে আসছি এবং সবাইকে আসতে বলছি এই জন্য, কারণ শেষ সময় আসলে সময় নষ্টর কিছু নেই। এই সময় তোমরা আসলে বাসায় নিজেরাই পড়তা। সো এখন তোমরা যদি শেষ সময়ে যদি আমাদের মুখোমুখি প্র্যাকটিস করো তাহলে কী হবে, আমাদের মুখোমুখি তোমাদের পড়াটা শেষ হয়ে যাবে। সো এই জন্য সবাইকে নিয়ে আমরা জাস্ট 50 থেকে 70টা এমসিকিউ মুখোমুখি প্র্যাকটিস করবো, যেগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসার মতো। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, যাদেরকে দেখতে পাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সবাইকে যুক্ত হওয়ার জন্য। সো শেষ সময়ে জাস্ট তোমরা আমাদের সাথে এই সময়টা দাও, গুনে গুনে 1টা ঘন্টা আমাদেরকে সময় দাও, যে এই 1টা ঘন্টা আমরা শেষ সময়ের মধ্যে একদম কি করবো, এমসিকিউগুলো মুখোমুখি প্র্যাকটিস করবো এবং শেষ করবো। সব দিকে খুবই বাজে অবস্থা, কিছু করার নেই আসলে, কিছু কি করব। যারা জয়েন হচ্ছ দ্রুত যুক্ত হয়ে যাও এবং সবাইকে নিয়ে আমরা যে কাজটা করব সেই কাজটা হলো শেষ সময়ের মধ্যে আমরা সবাই মিলে একসাথে ক্লাসটা করব এবং ক্লাসটা এনজয় করব। জাস্ট রিভিশনটা, মুখোমুখি রিভিশন, কারণ এত কথা নেই, জাস্ট রিভিশন হবে, মুখোমুখি রিভিশন হবে। এবং শেষ সময়ে জাস্ট এই সময় বাসায় বসে না থেকে আমাদের মুখোমুখি প্র্যাকটিস মানে তুমি একটু হলেও শিখতে পারবা। ঠিক আছে? এই জন্যই আমি জাস্ট সবাইকে আসতে বলা। এবং দেখেন লাস্ট আমি একটু লিখে দিই, লাস্ট 50 এমসিকিউ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। অনেকেরই আসলে বাসার অবস্থা খারাপ। আমরা আসলে খুবই আসলে কি বলবো, কালকে আসলে পরীক্ষাটা আমি জানি না কীভাবে কি হবে, বাট কিছু করার নেই আসলে। এখন যেহেতু পরীক্ষা হবে, সো পরীক্ষাটা আসলে প্রিপারেশন নিতেই হবে। সো এবং কিছু মানে লাস্ট মোমেন্টে আসলে যদি অঙ্ক টাইপসের কিছু না হতো তাহলে একটা কথা ছিল, কিন্তু এটা অঙ্ক টাইপসের জিনিস। সো এখানে আসলে তোমাকে আসলে পড়ালেখা করতেই হবে। ভাই আপনি শেষ মুহূর্তে 50টা এমসিকিউ একটু পড়া দেন, ঠিক আছে? আমি বাকিটা শেয়ার করে দিচ্ছি। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের স্পেশাল লাইভ ক্লাসে। আমরা একেবারে পরীক্ষার ধার প্রান্তে, তো সেক্ষেত্রে আমি একটু রিকোয়েস্ট করব প্রত্যেকে, আমরা সময় নষ্ট করব না, যেহেতু আমরা এর পূর্বে অ্যাকাউন্টিং এর অনেক জিনিস তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি। অ্যাকাউন্টিং এ আমি টপ 20 সিকিউ সলভ করিয়েছি তোমাদের জন্য। ইনশাল্লাহ আশা করি যারা ক্লাসটা করেছ ধৈর্য সহকারে তাদের আর কিছু লাগবে না। এর পাশাপাশি আমরা টোটাল 500 এমসিকিউ তোমাদেরকে দিয়েছি। 100 এমসিকিউ গতকালকে আমরা সলভ করেছি, প্রায় 600 এমসিকিউ তোমাদের সলভ শেষ। এখন ফাইনাল প্রিপারেশন হিসাবে আমি যেটা তোমাদের জন্য করব সেটা হচ্ছে, এই ফাইনাল প্রিপারেশনে আমি তোমাদের জন্য প্রায় 100টা এমসিকিউর একটা স্লাইড রেডি করেছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো বাছাই করে। এর থেকে আমি 50টা এমসিকিউ তোমাদেরকে এখানে সলভ করাবো মুখে মুখে। তোমরা যারা লাইভে আছো প্রত্যেককে রিকোয়েস্ট করবো, প্রত্যেকের ফ্রেন্ডসদেরকে একটু কাইন্ডলি মেনশন করে দাও। পাশাপাশি তোমাদের এডুকেশনাল গ্রুপগুলোতে একটু ক্লাসটা শেয়ার করে দাও। ইনশাল্লাহ কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আলোচনায় চলে যাব। তার পূর্বে আমি রিকোয়েস্ট করবো শেষবারের মতো, জাস্ট প্রত্যেকে একটু কষ্ট করে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আর গতকালকের ক্লাসটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে জাস্ট একটা করে লাভ রিয়েক্ট করো। ওকে, আমরা আলোচনায় চলে যাব। তো শুরুতে আমি একটু রিকোয়েস্ট করব প্রত্যেককে, যারা আমরা আছি এখানে, আমাদের প্রথম যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা নিয়ে কথা বলবো। দেখো বলেছে, কোন ধারণার ভিত্তিতে আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করি? ভাই আমরা সবাই একটা বিষয় জানি যে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় মূলত দুইটা ধারণা, বা অনেক সময় এগুলাকে ধারণা না বলে নীতি হিসাবেও আসে, তবে এগুলো হবে ধারণা। তাহলে দুইটা ধারণা অনুযায়ী মূলত আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। আর্থিক বিবরণীর যে 4টা অংশ আমরা সবাই জানি, টোটাল আর্থিক বিবরণী 4টা। একটা হচ্ছে আয় বিবরণী, একটু খেয়াল করব। একটা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, যেটা কোম্পানির ক্ষেত্রে শেয়ার হোল্ডারদের সত্ত্ব বিবরণী হয়, মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী বা মালিকানা সত্ত্ব বিবরণী। আরেকটা হচ্ছে আমাদের নগদ প্রবাহ বিবরণী। আর সর্বশেষ আমরা যেটা প্রস্তুত করি সেটাকে আমরা বলি আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্ত পত্র। এই 4টা বিবরণী হচ্ছে আর্থিক বিবরণী। আর আর্থিক বিবরণী অংশ বললে এটার সাথে আমাদের জাস্ট নোট বা টিকাটা আসবে। এটা হচ্ছে পঞ্চম অংশ, নোট বা টিকা। ওকে, এই জিনিসগুলো আমরা সবাই জানি, সবাই বুঝি। তো এই 4টা বিবরণীর মধ্যে আমাদের একটু একটা বিষয় খেয়াল রাখতে হবে। এই 4টা বিবরণীর মধ্যে ভাইয়া আমাদের এই যে আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং নগদ প্রবাহ বিবরণী, এই 3টা বিবরণী হচ্ছে আমাদের
কি হিসাবকাল ধারণা বা সময়কাল, হিসাবকাল বা সময়কাল ধারণা অনুসারে প্রস্তুত করা হয়, হিসাবকাল বা সময়কাল ধারণা অনুসারে প্রস্তুত করা হয়। আর উদ্বৃত্ত পত্র প্রস্তুত করা হয় ভাইয়া আমাদের চলমান প্রতিষ্ঠান ধারণা, চলমান প্রতিষ্ঠান ধারণা। ওকে, তাহলে কোনটা কোন ধারণা অনুসারে প্রস্তুত করা হয় সেটা আমরা একটু লিখে রাখলাম। আমাদের তিনটা বিবরণী প্রস্তুত করা হয় ভাইয়া কিসের, হিসাবকাল ধারণা অনুসারে বা সময়কাল ধারণা অনুসারে বা কালীনকাল ধারণা অনুসারে। আর উদ্বৃত্ত পত্র বা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয় আমাদের চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে। সেক্ষেত্রে আমাদের এই প্রশ্নে যেহেতু আর্থিক বিবরণী বলেছে, সো আর্থিক বিবরণীর ক্ষেত্রে আমাদের অপশন তো চারটাই, তাহলে এই চারটা বিবরণী কিন্তু দুইটা ধারণা অনুসারে প্রস্তুত করা হয়। সেক্ষেত্রে সবচাইতে গ্রহণযোগ্য হিসাবে আমরা গ্রহণ করব, যেহেতু তিনটা আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় আমাদের হিসাবকাল বা সময়কাল, সেজন্য এটা দিব। ওকে, তাহলে আমরা অ্যান্সার হিসাবে কিন্তু এখন কি নিচ্ছি, অ্যান্সার হিসাবে আমরা কোনটাকে নিচ্ছি, আমরা নিচ্ছি সময়কাল ধারণা অনুসারে, এটাকে আমরা অ্যান্সার হিসাবে নিচ্ছি। তবে অপশানে এটা না থাকলে আমরা চলমান প্রতিষ্ঠান ধারণা হিসাবে অ্যান্সার করতে পারবো, কারণ এক্ষেত্রেও আমাদের আর্থিক অবস্থার বিবরণীটা চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে প্রস্তুত করা হয়, তবে সেটা উদ্বৃত্ত পত্র। সেক্ষেত্রে আমরা সঠিক উত্তর কোনটাকে ধরবো, অবশ্যই এটাকে। আশা করি বুঝতে পেরেছ। প্রথম প্রশ্নটা আমরা সবাই ক্লিয়ার। এবার আমরা নেক্সট সেকেন্ড প্রশ্নটাতে চলে যাব। 2 নম্বর প্রশ্ন যেটা হচ্ছে আন্তর্জাতিক হিসাব মান IAS ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1 অনুযায়ী আর্থিক বিবরণীকে কয়টা অংশে ভাগ করা হয়েছে। আমরা সবাই এটা জানি, সবাই এটা জানি, একটু কমেন্টে জানাই এটা হচ্ছে টোটাল অংশ হচ্ছে কয়টা ভাইয়া, 5টা। এটা কিন্তু আমরা সবাই বুঝি এবং সবাই জানি। সো প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব তোমরা কাইন্ডলি ক্লাসটাকে একটু শেয়ার করে দাও, পাশাপাশি তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আমরা এর পরের প্রশ্নে চলে যাবো। দেখো পরের যে প্রশ্নটা আছে ভাইয়া, এই প্রশ্নটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রশ্নটা কি হচ্ছে, প্রশ্নটা হচ্ছে নিচের কোন বিবরণীর মাধ্যমে আর্থিক ফলাফল জানা যায়। আমরা সবাই জানি আর্থিক ফলাফল মানে হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের টোটাল নির্দিষ্ট বছর শেষে কত টাকা লাভ হলো এবং কত টাকা ক্ষতি হলো সেটার পরিমাণ জানা। সো লাভ বা ক্ষতির পরিমাণ আমরা জানতে পারি মূলত আয় বিবরণী বা বিশদ আয় বিবরণীর মাধ্যমে। সো আর্থিক ফলাফল বললে আমরা কি বুঝবো, বিশদ আয় বিবরণী। আশা করি বুঝতে পেরেছো সবাই। তো আমরা চলে যাবো এবার পরবর্তী প্রশ্নে। তাহলে আর্থিক ফলাফল নির্ণয় হচ্ছে আমাদের কার মাধ্যমে, বিশদ আয় বিবরণীর মাধ্যমে জানতে পারবো। পরের যে প্রশ্নটা দেখো, এটা ভ্যাট সংক্রান্ত একটা প্রশ্ন। বলছে রেয়া মিলে ভ্যাট সহ ক্রয় হচ্ছে 71,000 টাকা, ক্রয় ফেরত 2,000 টাকা। ক্রয় ভ্যাটের পরিমাণ ভাইয়া, ভ্যাট সহ যদি ক্রয় থাকে বা ভ্যাট সহ যদি বিক্রয় থাকে, ক্রয় এবং বিক্রয়ের মধ্যে যদি ভ্যাট থাকে তাহলে সবসময় মাথায় রাখবা ওই ক্রয় থেকে ভ্যাটটাকে বাদ দিয়ে দিতে হবে, বিক্রয় থেকেও ভ্যাটটাকে বাদ দিতে হবে। সেক্ষেত্রে আমাদের যে কাজটা করণীয় করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ভ্যাটটা যদি ক্রয়ের মধ্যে থাকে, সাপোজ এই 71,000 টাকা হচ্ছে ক্রয়, এই ক্রয় 71,000 থেকে ক্রয়কৃত পণ্য ফেরত আসলে আমাদের বা ফেরত দিলে আমাদের ক্রয়টা কমে যায়। সো এখান থেকে ক্রয় ফেরত 2,000 টাকা আমরা মাইনাস করে দেব। এখন ক্রয় থেকে ক্রয় ফেরত মাইনাস করার পর আমাদের যে টাকাটা থাকবে সেটা হচ্ছে 69,000। এটা হচ্ছে মূলত নেট ক্রয়, এটার উপর ভ্যাট ধরবো। যেহেতু ভ্যাট সহ বলছে সেক্ষেত্রে আমরা 15 দিয়ে গুণ করব, 115 দিয়ে ভাগ করব। কেন করব, কারণ বাংলাদেশে ভ্যাটের হার হচ্ছে কত, 15%। আর 1991 সালের 1 জুলাই ভ্যাটটা কার্যকর হয়। সেই সেন্স অনুসারে ভ্যাটটা যদি ক্রয় বিক্রয়ের মধ্যে থাকে তো 15% মানে আমরা জানি সবাই 15% মানে ভাইয়া 100 ভাগের 15। কিন্তু ভ্যাট যেহেতু ক্রয়ের মধ্যে আছে তখন এই উপরের 15টা আমাদের আবার 100-এর সাথে যোগ হয়ে 115 হয়। সেজন্য আমরা কি করি, ক্রয় বিক্রয়ের মধ্যে ভ্যাট থাকলে সেখান থেকে ভ্যাট বের করতে হলে আমরা ক্রয় বা নিজ ক্রয় বা নিজ বিক্রয়কে 15 দিয়ে গুণ করব, 115 দিয়ে ভাগ করব। ক্যালকুলেশন করার পরে আমাদের কাটাকাটি যদি করি তো আমরা দেখি যে 23/3 আর 3-3-69, 3-3-9 অর্থাৎ 9,000 টাকা হবে আমাদের ক্রয় ভ্যাটের পরিমাণ। তাহলে সঠিক উত্তর হচ্ছে ভাইয়া কি, ঘ নাম্বার। ওকে, সবাই ক্লিয়ার? যারা লাইভে আছো থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার স্যার, নমস্কার। যারা সালাম দিচ্ছ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সালামের উত্তর নিলাম। আমরা এবার চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্ন। দেখো ভ্যাটের মানটা, ক্রয় ভ্যাটের মানটা আমরা পেয়েছি 9,000 টাকা। এবার পরবর্তী যে প্রশ্নটা সেটা খুবই কমন একটা প্রশ্ন। এই প্রশ্নটা আমি একটু বিশ্লেষণ করে দিব সংক্ষেপে, তোমাদের যদি পরীক্ষায় আসে তাহলে যাতে অ্যান্সার করতে পারো। দেখো বলছে ক্রয় মূল্যের উপর লাভের হার যদি 25% হয় তাহলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত হবে। সবসময় মাথায় রাখবা ক্রয় মূল্যের উপর লাভের হার যত হবে বিক্রয় মূল্যের উপর লাভের হার তার চেয়ে কম হবে, এক ধাপ কম হবে। আর এটাকে মনে রাখার জন্য একটা টেকনিক আমি বলি, এই যে বিক্রয়, বিক্রয় মানে বি দিয়ে, বিতে বিয়োগ, জাস্ট মাথায় রাখবা মানে কম। তার মানে বিক্রয় মূল্যের উপর লাভের হার সবসময় কম হবে, ক্রয় মূল্যের উপর লাভের হার সবসময় কি হবে,
বেশি হবে। এখন বেশি কমের হিসাবটা মনে রাখার জন্য আমরা একটা চার্ট মাথায় রাখবো এভাবে, সেটা হচ্ছে ধরো এই যে 1 2, আমি জাস্ট দেখাচ্ছি 3 4 5 6, এই টেকনিকটা মাথায় রাখবা। এটা কি এক মানে হচ্ছে ধরো এটাকে যদি আমরা 100% বলি, এটাকে ধরবো 50%, এরপরে এটা হচ্ছে 33.33%, এরপরে হচ্ছে 25%, একটু খেয়াল করো, এরপরে 20%, এরপরে 16.66% বা 6-7%। ওকে, এটা 100%, এটা 50%, এভাবে। জিনিসটা কিভাবে হলো ভাই, এটা একটা টেকনিক হচ্ছে, আমি মাথায় রাখবো প্রথম যে 1, এটাকে 1 ধরবো, এটা হচ্ছে প্রথম 1, এটাকে আমি এরপরে অর্ধেক করবো 2 ভাগের 1, এরপরে 3 ভাগের 1, ক্রমান্বয়ে একটা করে বাড়াবো, এরপরে 4 ভাগের 1, এরপরে 5 ভাগের 1, এরপরে 6 ভাগের 1, এভাবে আমাদের। অর্থাৎ খেয়াল করবা, আমরা এই যে 6টা হার এখানে রেখেছি, এই 6টা হার দিলে তুমি অ্যাডমিশন টেস্টেও যে কোনো মুনাফার হার সংক্ষেপে কনভার্ট করতে পারবা। কিভাবে দেখো, মনে রাখো, যদি ধরো ক্রয় মূল্যের উপর মুনাফার হার আছে 33%, কার উপর? ক্রয়ের উপর। তাহলে আমি বলছি ক্রয়ের উপর যদি মুনাফার হার যত থাকে, বিক্রয়ের উপর তার এক ধাপ কম হবে। দ্যাট মিনস ক্রয়ের উপর যদি 33.33 হয়, বিক্রয়ের উপর হবে কত? এক ধাপ আগে, মানে কম, 25%। এখন আমি তোমাদেরকে প্রশ্ন করলাম যে ক্রয়ের উপর আমার মুনাফার হার আছে ধরো কত পার্সেন্ট? 25%। এখন তোমরা বলতে পারবো না ভাইয়া যে বিক্রয়ের উপর মুনাফার হার তাহলে কত পার্সেন্ট হবে? এক ধাপ কম, 20%। ঠিক উল্টো হতে পারে, ধরো ক্রয়ের উপর মুনাফার হার আছে কত? 50%, তাহলে বিক্রয়ের উপর কত হবে ভাইয়া? আমরা সবাই জানি 33.33%, এক ধাপ কম। আবার যদি এমন হয় যে আমার বলা হচ্ছে বিক্রয়ের উপর মুনাফার হার আছে 50%, কার উপর? বিক্রয়ের উপর, তাহলে ক্রয়ের উপর কত হবে? এক ধাপ বেশি, মানে 100%। বিক্রয়ের উপর যদি 25% থাকে, তাহলে ক্রয়ের উপর হবে কত? 33.33%। এখন এটা মাথায় রাখার সিস্টেমটা কি, তুমি কি করবা, 100কে 1 দিয়ে ভাগ করলে 1, 100কে 2 ভাগের 1 দিয়ে ভাগ করলে কত? 50, 100কে 3 ভাগের 1 দিয়ে ভাগ করলে 33.3, 100কে তুমি 4 ভাগের 1 দিয়ে 4 দিয়ে ভাগ করলে কত? 25, 100কে 5 দিয়ে ভাগ করলে 20, 100কে 6 দিয়ে ভাগ করলে 16.67। এভাবে মাথায় রাখতে পারো, তাহলে খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। এখন তাহলে দেখা যাচ্ছে কি ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? 25%, তার মানে বিক্রয় মূল্যের উপর হবে কত? এই যে 25-এর এক ধাপ কম, মানে 20%। তাহলে এখানে সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম 20%। এখন এটাকে তুমি বেসিক্যালি করতে চাও, তাহলে বেসিক দিয়ে করতে পারবা। যার উপর লাভের হার হবে দেওয়া থাকে তাকে 100 ধরো। অর্থাৎ তুমি কি করবো, ক্রয় মূল্যের উপর লাভের হার আছে, তো ক্রয় মূল্য যেহেতু দেওয়া নাই, ক্রয় মূল্য তুমি 100 ধরো। ক্রয় মূল্য 100 ধরলে লাভ কত ভাইয়া? লাভ হচ্ছে 25। সো মুনাফা কত ভাইয়া? মুনাফা 25। তার মানে আমার বিক্রয় মূল্য কত হবে? ক্রয় আর মুনাফা যোগ করলে বিক্রয় হয়, সো বিক্রয় হবে 125। সো 125-এর মান কত আছে? এবার আমরা মুনাফার হার বের করবো কিসের উপর? ক্রয়ের উপর। তাহলে আমার মুনাফা হচ্ছে 25, ক্রয় হচ্ছে কত? 100, আর এটাকে জাস্ট কি করো, আমাদের ক্রয় মূল্যের উপর লাভের হার কত পার্সেন্ট? 25%। তার মানে ক্রয় মূল্য কত? 100, মুনাফা কত? 25। এখন ক্রয় করেছি আমি 100 টাকার, বিক্রয় করে মুনাফা হচ্ছে 25, তাহলে বিক্রয় কত হয়? 125। তাহলে আমাকে যদি বিক্রয় মূল্যের উপর মুনাফার হার বলেছে, তার মানে আমি মুনাফা কত পেয়েছি? 25, বিক্রয় কত? 125। এটাকে হার করো, ঘুরে ফিরে সেই 20%ই হবে। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে এভাবে আমরা করতে পারি টেকনিক্যালি। তাহলে আমরা যদি যেভাবেই করি না কেন, আমাদের কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে। জাস্ট একটা চার্ট দিয়ে আমি যে কোনো মুনাফার হার সংক্ষেপে রূপান্তর করতে পারবো। আমি যারা লাইভে আছো একটু রিকোয়েস্ট করব, তোমরা একটু কাইন্ডলি তোমাদের বন্ধু বান্ধবকে একটু শেয়ার করে দাও ভাইয়া। এই জাতীয় ক্লাস কিন্তু তোমরা সহজে পাবা না, সত্যি বলছি। ওকে, এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটাতে। দেখো, এই প্রশ্নটা আমি যতটুকু বিশ্লেষণ করেছি এগুলো একটু দ্রুত পড়াবো। দেখো, বলা হচ্ছে ম্যানেজারের নেট মুনাফার 10% হারে কমিশন পায়, তাহলে ম্যানেজারের কমিশন সহ নেট মুনাফা 44,000 টাকা হলে কমিশনের পরিমাণ কত? ভাইয়া মাথায় রাখবা, যদি কমিশন সহ নেট মুনাফা 44,000 টাকা, তার মানে এই যে 44,000 টাকা আছে, এই 44,000 টাকার ভিতরে কিন্তু কমিশনটা আছে। তো কমিশনের হার কত? 10। সাধারণত 10% বললে আমরা কি করি, 10% মানে 100 ভাগের 10। তো এটাকে আমরা 100 দিয়ে ভাগ করতাম, 10 দিয়ে গুণ করতাম। কিন্তু কমিশনের টাকাটা যেহেতু মুনাফার মধ্যে আছে, একটু খেয়াল করবা, সেহেতু ভ্যাটের মতো
এই যে এই 100-র সাথে আবার 10 যোগ করে দিব, তার মানে আমি 44,000-কে কি করব, আমি 44,000-কে ভাইয়া 110 দ্বারা ভাগ করব, 10 দিয়ে গুণ করব। কাটাকাটি যদি আমি করি 0 0 কাটবো, 4 11 44, অর্থাৎ কত হবে, আমাদের কমিশনের পরিমাণ হবে 4,000 টাকা। সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার? জাস্ট একটু সবাই কাইন্ডলি দেখাও সবাই ক্লিয়ার কিনা, সংক্ষেপে করে ফেলবো। যদি কখনো কোনো কিছুর মধ্যে অন্য কিছুর টাকা থাকে তখন আমরা সেইটার মান বের করতে হলে ভ্যাটের মতোই করব। সো ম্যানেজারের কমিশন সহ যেহেতু নিট মুনাফা মানে এই 44,000 টাকার ভিতরে কমিশনটা আছে, সেজন্য আমরা ভ্যাটের মতো কি করছি, 10% থাকায় সেটাকে 10 দিয়ে গুণ করে 110 দিয়ে ভাগ করছি, 5% হলে 5 দিয়ে গুণ করতাম, 105 দিয়ে ভাগ করতাম। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমি একটু রিকোয়েস্ট করবো যারা যারা বুঝতে পেরেছো সবাই একটু জানাও। ওকে, এবার 7 নম্বর প্রশ্ন চলে যাবো। আমরা বলছে কোনটি প্রত্যক্ষ খরচ? ভাইয়া প্রত্যক্ষ খরচ মানে কি? প্রত্যক্ষ খরচ মানে হচ্ছে যে সকল খরচ ব্যবসায়িক পণ্যদ্রব্য উৎপাদন বা ক্রয়ের সাথে ডিরেক্ট জড়িত, সরাসরি জড়িত, সেগুলোকে আমরা বলি প্রত্যক্ষ পরিচালনা ব্যয় বা প্রত্যক্ষ খরচ। সো প্রত্যক্ষ খরচ যেটা, সেটা সব সময় আমাদের জন্য একটা বিষয় মাথায় রাখবো, এটা আমাদের জন্য পরিচালনা ব্যয়। প্রত্যক্ষ পরিচালনা ব্যয়গুলা কি? একেবারে প্রারম্ভিক মজুত পণ্য হতে শুরু করে ক্রয় পরিবহন শুল্ক, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, কুলির মজুরি, ডক চার্জ, বন্দর খরচ, ড্রয়িং অফিসের বেতন, রয়্যালটি বা সত্ত্ব ভাড়া। আমি এক নিমেষে যে কথাগুলা বললাম এগুলা থেকে একটা প্রশ্ন চলে আসতে পারে। সো এগুলা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রত্যক্ষ খরচ কোনটা? আমাদের যে অপশনগুলো আছে এটার মধ্যে শুধুমাত্র মজুরি খরচ যেটা আছে, সেই মজুরি খরচ হচ্ছে আমাদের প্রত্যক্ষ খরচ, বাকি আর কোনোটা কিন্তু প্রত্যক্ষ খরচ না। সো প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো, এই যে আমাদের প্রত্যক্ষ খরচ কোনটি, এটা সঠিক উত্তর হচ্ছে মজুরি খরচ। কারণ ভাড়া, বিজ্ঞাপন এগুলো হচ্ছে পরোক্ষ পরিচালনা ব্যয় বা পরিচালনা ব্যয়, কমিশন এটাও পরিচালনা ব্যয়। ওকে, সো আমরা সঠিক উত্তর পাবো কোনটা? খ। এবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী যে প্রশ্ন সেটাতে। পরবর্তী যে প্রশ্ন 8 নম্বর প্রশ্নটাতে দেখো, প্রশ্নটাতে কি বলেছে, বলছে মুনাফাবিহীন পণ্য বিক্রয় বিশদায় বিবরণী থেকে বাদ যাবে। ভাইয়া মুনাফাবিহীন পণ্য বিক্রয় মানে হচ্ছে বিনা লাভে পণ্য বিক্রয়, অর্থাৎ ক্রয় মূল্যে পণ্য বিক্রয়। তুমি একটা পণ্য বিক্রয় করেছো যেখানে তুমি লাভ গ্রহণ করে নাই, এটা এক জাতীয় সমন্বয় দাখিলা। তো এটা যদি সমন্বয় করতে হয় তখন আমরা যেহেতু বিক্রয় কম করেছি, আমি প্রত্যাশা মাফিক আয় করি নাই, সেহেতু আমরা বিক্রয়কে হিসাবকে কি করি, বিক্রয়ের সাথে সমন্বয় করার জন্য এটা যেহেতু বিক্রয়ের অন্তর্ভুক্ত থাকে, সো এটাকে আমরা বিক্রয় থেকে বাদ দিয়ে দেব, সেজন্য এটা বিক্রয় থেকে বাদ যায়। অন্যদিকে এই যে পণ্যটা আমি বিক্রি করে দিয়েছি, পণ্য বিক্রি করলে মাথায় রাখবো আমার ব্যবসা থেকে পণ্যটা চলে গেছে, আর পণ্য চলে গেলে আমরা সবসময় জানি ক্রয় ক্রেডিট হয়, অর্থাৎ ক্রয় থেকে বাদ যায়। তার মানে কি হয়, বিশদায় বিবরণীতে এই মুনাফাবিহীন পণ্য বিক্রয় হতে পারে, এরপরে থাকতে পারে বিনা লাভে পণ্য বিক্রয়, থাকতে পারে ক্রয় মূল্যে পণ্য বিক্রয়, সকল কিছুর মানেই এক, এটা বিক্রয় থেকে বাদ যাবে, ক্রয় থেকে বাদ যাবে। কারণ এটা যদি তুমি জাবেদা করো তাহলে কি হবে, বিক্রয় হিসাব ডেবিট হবে, ক্রয় হিসাব ক্রেডিট হবে, জাবেদাও আসতে পারে চাইলে। সো যেভাবেই যেটাই আসুক আমরা কিন্তু এভাবে করতে পারবো। সো এটা সঠিক উত্তর কি হচ্ছে, ক্রয় থেকে বাদ যাবে আর বিক্রয় থেকে বাদ যাবে। সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3। অপশন খতে আমরা পেয়েছি 1 এবং 3। সবাই ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও। এই প্রশ্নগুলো আমি বাছাই করে করাচ্ছি, মানে এগুলা তোমাদের জন্য একটু বেশি গুরুত্বপূর্ণ। সো এগুলাকে স্কিপ করার সুযোগ নেই, আমরা একটু দ্রুত চলে যাবো পরবর্তী যে প্রশ্নটা আছে। দেখো প্রশ্নটা কি বলেছে ভাইয়া, প্রশ্নটা বলেছে যে মিস্টার সুমনের সমাপনী মূলধন হচ্ছে 30,000 টাকা। ওকে, যার প্রারম্ভিক মূলধন হচ্ছে 25% কম। একটু খেয়াল করবা, সমাপনী মূলধন 30,000 টাকা, এটা প্রারম্ভিক মূলধন হচ্ছে 25% কম। তার মানে আমার এই যে সমাপনী মূলধন দেওয়া আছে, আমরা মূলধনকে যদি 100% হিসাব করি তাহলে এই সমাপনী মূলধনের মান, এই 30,000 টাকার মান কত? বলছে প্রারম্ভিক মূলধন হচ্ছে 25% কম, অর্থাৎ প্রারম্ভিক মূলধন যদি 100 টাকা হয়, সমাপনী মূলধন 75 টাকা। তার মানে আমার এই 30,000 টাকা মূলত 75% মান। তাহলে আমি এখান থেকে যদি 1% মান বের করি তাহলে আমি 30,000কে 75 দিয়ে ভাগ করব, খুব সিম্পল হিসাব, 1-এর মান পাবো। এখন ভাইয়া আমাকে কি দরকার, আমার দরকার হচ্ছে প্রারম্ভিক মূলধন। তো প্রারম্ভিক মূলধনকে আমরা কত ধরেছি, 100% ধরেছি। সো 100 দিয়ে গুণ করলে আমরা প্রারম্ভিক মূলধন পাবো। যদি আমরা ক্যালকুলেশন করি 25 দিয়ে যদি কাটাকাটি করি, 3 25 75, 4 25 100, 3 10 30, 4 10 40, অর্থাৎ আমার প্রারম্ভিক মূলধন পাই আমি ভাইয়া কত, 40,000 টাকা। সবাই ক্লিয়ার কিনা? আমি সমাপনী মূলধন থেকে এখন প্রারম্ভিক মূলধন বের করেছি। কিভাবে বের করেছি, কারণ আমাকে বলছে আমার যে সমাপনী মূলধন দেওয়া আছে সেটা কত পার্সেন্ট, সেটা হচ্ছে ভাইয়া আমার
প্রারম্ভিক মূলধনের চেয়ে 25% কম। সো এই যে আমার সমাপনী মূলধন 30,000 টাকা আছে, এটা কিন্তু আমার পুরো 100% না, 75%। 25% যেহেতু কম, তার মানে 100% কত ছিল প্রারম্ভিক মূলধন আমরা বের করবো 100%। সো 100% মান পেলাম আমি। প্রারম্ভিক মূলধন কত, আমি জাস্ট সংক্ষেপে লিখলাম পামু, মানে প্রারম্ভিক মূলধন 40,000। আর মাথায় রাখবা, মূলধনের সুদ সব সময় প্রারম্ভিক মূলধনের উপর ধরতে হবে। মূলধনের সুদ কোনো কিছু না বললেও তোমাকে প্রারম্ভিক মূলধনের উপর ধরতে হবে, কারণ সমাপনী মূলধনের উপর সুদ ধরা যাবে না। তো মূলধনের সুদ 5%, তো 40,000 টাকার 5% কত, 10% হচ্ছে 4,000, 5% হবে ভাইয়া 2,000, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ঘ। সবাই ক্লিয়ার? আমরা একটু ডিটেলসে করিয়েছি এই অঙ্কটা, কারণ অনেকে দেখা গেছে অঙ্কটা নাও পারতে পারো। এরপরে আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাবো। দেখো, একতরফা দাখিলা পদ্ধতিতে ভাইয়া, একতরফা দাখিলা পদ্ধতিতে রাখা হয় না কোন হিসাব? আমরা সব সময় জানি এটা একটা অসম্পূর্ণ হিসাব, অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ পদ্ধতি, যেটা খুচরা ব্যবসায়ীরা রাখে। এখানে মূলত সম্পত্তিবাচক এবং ব্যক্তিবাচক হিসাবগুলা রাখা হয়, অর্থাৎ ব্যক্তিবাচক, সম্পত্তিবাচক এবং নগদান হিসাব, এই জিনিসগুলা কিন্তু রাখা হয়। তার মানে রাখা হয় না নামিক হিসাব। সঠিক উত্তর হচ্ছে নামিক হিসাবে রাখা হয় না। আমি কিন্তু একটা অপশনের সাথে এটার আলাদা অপশন যেগুলো আছে সেগুলো বলে দিচ্ছি, যাতে করে তোমাদের প্রশ্ন কমন আসে। এবার পরবর্তী যে প্রশ্নটা আছে, প্রশ্নটা দেখো। প্রশ্নটা বলছে একতরফা দাখিলা পদ্ধতি কিভাবে লাভ ক্ষতি নির্ণয় করা হয়। আমরা সবাই এটা জানি যে একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ ক্ষতি নির্ণয় করা হয় মূলত মূলধন ব্যালেন্সের ভিত্তিতে বা মূলধনের মাধ্যমে, অথবা মূলধন যদি অপশনে না থাকে আমরা দেখব এটা লাভ ক্ষতিটা নির্ণয় করা হয় কার মাধ্যমে, আমাদের কিসের মাধ্যমে বলতো, মালিকানা সত্ত্ব বিবরণীর মাধ্যমে। যেহেতু মূলধন মানেই হচ্ছে মালিকানা সত্ত্ব, সো মালিকানা সত্ত্ব বিবরণীর মাধ্যমে। এবার পরবর্তী অপশনটা আমরা চলে আসি। পরবর্তী অপশনে কি বলছে দেখো, প্রশ্ন বলছে জনাব মামুন এন্টারপ্রাইজ মামুন একজন ব্যবসায়ী, তিনি তার যথাযথ পদ্ধতি হিসাব রাখেন না, কারবারে 1 লাখ টাকা বিনিয়োগ করেন, মূলধন স্বল্পতার জন্য ব্যবসা পরিচালনা করেন। এখন বলছে কি, উদ্দীপকের আলোকে জনাব মামুনের করণীয় কি? যেহেতু তিনি একজন ব্যবসায়ী, তিনি একজন যথাযথভাবে হিসাব রাখেন না, তার মানে তিনি একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখেন। সো একতরফা দাখিলা পদ্ধতি হিসাব রাখলে সে কি করবে, ব্যাংক থেকে সে স্বল্প মেয়াদী ঋণ নিবে এবং সঠিক পদ্ধতিতে হিসাব রাখবে। এখন এই দুইটা যদি সে করে, তাহলে কিন্তু তার যে মূলধনের স্বল্পতা সেটা কেটে যাবে। কারণ কি, মূলধনের স্বল্পতার কারণে কিন্তু সে ঋণটা নিতে হবে। আর ব্যবসা সঠিকভাবে হিসাব রাখলে কিন্তু ব্যবসায় কি হবে, তার সাফল্য অর্জন হবে, অর্থাৎ তার কিন্তু পরিচালনা করা তখন সম্ভব হবে। তার মানে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3। আমরা সবাই ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার কিনা একটু জানাই। সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার? এবার পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্ন যেটা আছে সেখানে চলে যাই। বলছে প্রতি মাসের শুরুতে উত্তোলনের পরিমাণ যদি 1,000 টাকা হয়, 5% শুধু উত্তোলনের সুদ। আমরা সবাই একটা নোট 1 মিনিটের জন্য লিখে রাখবো, উত্তোলনের সুদ নির্ণয়ের টেকনিক, উত্তোলনের সুদ নির্ণয়। আমি একবার বলবো, এখন আর বোঝানোর কিছু নাই, জাস্ট উত্তোলনের সুদ। তো উত্তোলনের সুদ আমরা জাস্ট যদি বলি প্রতি মাসের শুরুতে, প্রতি মাসের শুরুতে, ভাইয়া এই ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রতি মাসের শুরুতে হলে কি হবে ভাইয়া, প্রতি মাসের শুরুতে হলে 6.5 মাসের, 6.5 মাসের, প্রতি মাসের মাঝামাঝি হলে বা মাঝে হলে বা কোনো কিছু না বললে 6 মাসের, প্রতি মাসের শেষে হলে কত মাসের সুদ হবে, 5.5 মাসের। এখান থেকে এমসিকিউ কিন্তু আসে, 5.5 মাসের অংশীদারিতেও আসে। ওকে, সেকেন্ড পেপার। এরপরে দেখো 2 মাস পর পর, 2 মাস পর পর উত্তোলন, 2 মাস পর পর উত্তোলন হলে উত্তোলন সুদ হবে 2.5 মাসের, 2.5 মাসের সুদ। ওকে, এরপরে যদি 3 মাস পর পর হয় ভাইয়া, 3 মাস পর পর হলে আমাদের 1.5 মাসের সুদ। যদি 4 মাস পর পর হয়, অপশন আসতে পারে, যদিও এটা আসে না, 1 মাসের সুদ। এই টেকনিকটা জাস্ট মাথায় রাখবা। উত্তোলনের ক্ষেত্রে যদি মাসের শুরুতে হয় 6.5, মাঝামাঝি হলে বা মাঝে হলে বা কোনো কিছু না বললে 6 মাস, আর শেষ হলে 5.5 মাস, 2 মাস পর পর হলে 2.5 মাস, 3 মাস পর পর হলে 1.5 মাস, 4 মাস পর পর হলে 1 মাসের সুদ ধরতে হয়। আর প্রতি সপ্তাহে হলে কত, 26 সপ্তাহ, সপ্তাহের শুরুতে বললে 26.5, শেষে বললে 25.5, এভাবে আমাদের সুদ ধরতে হবে। কারণ উত্তোলন সুদ কোনো কিছু না বললে আমরা 6 মাসের সুদ ধরি, সবসময় এটা মাথায় রাখবা, কোনো কিছু না বললে আমরা কয় মাসের, 6 মাসের সুদ ধরি। তো শুরুতে যেহেতু বলেছে আমাদের উত্তোলন হচ্ছে 1,000 টাকা, 1,000 টাকার কত পার্সেন্ট, 5%। আর কত মাসের সুদ, যেহেতু শুরুতে বলছে প্রতি মাসে, তার মানে 6.5 মাসের সুদ। জাস্ট ক্যালকুলেশন করে ফেলো, মেবি 325 টাকা চলে আসবে। ক্যালকুলেশন করলেই তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে 325 টাকা। ওকে, এবার পরবর্তী যে প্রশ্নটা আছে, প্রশ্নটা আমরা নিচ্ছি। প্রশ্নটা কি বলেছে, যে সমাপনী মূলধনের পরিমাণ। ভাইয়া সমাপনী মূলধনের পরিমাণ মানে হচ্ছে, মাথায় রাখবা, সিম্পল একটা হিসাব। আমাদের ব্যবসায় এই যে 31 ডিসেম্বর এই যে সম্পদ এবং দায় আছে,
আর এগুলো হচ্ছে সমাপনী সম্পদ এবং সমাপনী দায়। আর 1 তারিখে যে সম্পদ এবং দায় থাকবে সেটা হচ্ছে প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায়। তো প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিলে আমরা পাবো প্রারম্ভিক মূলধন, আর সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বাদ দিলে আমরা পাবো সমাপনী মূলধন। থ্যাংক ইউ ভেরি মাচ যারা কমেন্ট করতেছো। ইউটিউবে আমাদের অডিয়েন্স অনেক বেশি, আমরা আসলে এফবিতে কাজ কম করি, তো সেজন্য আমাদের ইউটিউবে অনেক স্টুডেন্ট আছে। আমি খুবই হ্যাপি তোমাদেরকে নিয়ে। তোমরা যারা আমার ক্লাস করেছ প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব, প্রত্যেকে আমাদের ফেসবুকে গিয়ে একটা কমেন্ট করিও, যদি সুযোগ থাকে, এখন না পরে হলেও করিও, কেমন লাগলো পরীক্ষা দিয়ে এসে আমাকে জানাইও। এখন দেখো, এবার আসো এই যে সম্পদ এবং দায়ের সমাপনী ব্যালেন্স। তাহলে এই যে সমাপনী সম্পদ যা আছে সব যোগ করব, এর পাশে যেটা আছে সেটা সমাপনী দায় যা আছে সব যোগ করব। তাহলে এটা হচ্ছে সমাপনী মোট সম্পদ, এই পাশে হবে সমাপনী মোট দায়। সমাপনী মোট সম্পদ থেকে মোট দায় বাদ দিলেই সমাপনী মূলধন পেয়ে যাব। সো এখানে জাস্ট সিম্পলি যদি আমরা একটু চিন্তা করি, 20, 25, 45, 60, 90, সমাপনী সম্পদ হচ্ছে ভাইয়া 90,000। আর সমাপনী দায় কত? দায় জাস্ট চিন্তা করো, 10, 15, 25, 40, 50, তাহলে সমাপনী দায় হচ্ছে 50। সো 90 থেকে 50 যদি আমরা মাইনাস করে দিই তাহলে সমাপনী মূলধন হবে 40,000। সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার। একবারে সিম্পল ম্যাথ। আমরা জানি যারা কমেন্ট করতেছো প্রত্যেকে এটা জানো, প্রত্যেকে এটা জানো, তারপরে আমি করালাম কারণ পরীক্ষায় কিন্তু আসতে পারে। এবার আসো, আমাদের এখানে একটা প্রশ্ন আছে, দেখো বলছে মিস্টার সালাম প্রতি 4-5 মাস, আমাদের প্রশ্নে বলেছে অতিরিক্ত মূলধনের পরিমাণ কত। তো একটু কথা শোনো আগে, সেটা হচ্ছে অতিরিক্ত মূলধন যদি বের করতে হয় তাহলে মাঝামাঝি সময় মালিক নিজ থেকে ব্যবসায় যা যা দিবে সেটাই হচ্ছে অতিরিক্ত মূলধন। অর্থাৎ ব্যবসায় মালিক যা যা দিবে সেটার আর্থিক যে দাম সেটাই অতিরিক্ত মূলধন। দেখো আমাকে বলছে সে কর্মচারীদের বেতন দিয়েছে 10,000, তার মানে এই 10,000 টাকা মালিক কর্মচারীদের বেতন বকেয়া বেতন দিয়েছে। এটার জন্য জাবেদা আমরা কি করি, বকেয়া বেতন ডেবিট করব আর মূলধন ক্রেডিট করব যদি জাবেদা করতে চাই। এটারও কিন্তু জাবেদা হতে পারে। এরপরে দেখো সে ব্যক্তিগত 20,000 টাকা মূল্যের একটা কম্পিউটার দিয়েছে, তার মানে সে কম্পিউটার দিয়েছে 20,000 টাকার, আবার কর্মচারীদের বেতন দিয়েছে কত, 10,000, তার মানে মালিক অতিরিক্ত কত টাকা দিয়েছে, 30,000 টাকা। এটা হচ্ছে তার অতিরিক্ত মূলধন। কোথায় আছে, অপশন ঘতে। খুবই সহজ। আর যদি এখানে তোমাকে উত্তোলন বের করতে বলতো ভাইয়া, খুব সিম্পল হিসাব, উত্তোলন কত, এই যে 4 মাস পর পর 500 টাকা উত্তোলন করে। 4 মাস পর পর উত্তোলন মানে বছরে সে কয়বার উত্তোলন করবে, 12কে 4 দিয়ে ভাগ করো, 3 বার, তার মানে সে 3-5 1500 উত্তোলন করেছে। আবার পণ্য উত্তোলন করেছে কত, 2,000, তার মানে মোট উত্তোলনের পরিমাণ কত, 3500, আর অতিরিক্ত মূলধনের পরিমাণ কত, 30,000। আমরা প্রশ্নে যেটাই চাইবে আমরা সেটাই করব। ওকে, আমাদের এখানে অতিরিক্ত মূলধন চেয়েছে, সেজন্য আমরা কত দিয়েছি, 30,000 দিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। এবার 16 নম্বর প্রশ্ন যেটা আছে সেখানে চলে যাব। দেখো এই প্রশ্নটাতে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি, কোন স্থায়ী সম্পদের উপর অবচয় ধরা হয় না। আমরা সবাই জানি একমাত্র ভূমি, এই ভূমির উপর কখনো অবচয় ধরা হয় না, কারণ ভূমি এমন একটা স্থায়ী সম্পদ যে সম্পদটা আমরা দীর্ঘমেয়াদী ব্যবহার করি, এটার কিন্তু সাধারণত দাম কমাচ্ছে, এটা বাড়ে। সো ভূমির সাধারণত অবচয়যোগ্য মূল্যটা হয় না, বাকি সকল স্থায়ী সম্পদের উপর অবচয় ধরতে হয়। আর পরবর্তী যে প্রশ্নটা আছে, কোন ধরনের সম্পদের উপর অবলোকন করতে হয়। ভাই আমরা একটা বিষয় মাথায় রাখবো, স্থায়ী সম্পদের মধ্যে যেগুলো অস্পর্শনীয় সেগুলোর উপর অবলোকন ধরতে হয়। আবার যে সকল সম্পদের বাস্তব ভিত্তি নাই বা বাস্তব মূল্য নাই, যেগুলাকে আমরা বলি ভুয়া সম্পদ বা অন্যান্য সম্পদ বা অসমন্বিত ব্যয়, যেগুলাকে আমরা বলি কি কাল্পনিক সম্পদ বা অবাস্তব সম্পদ, সেই সম্পদগুলোর মূল্য কমে গেলেও সেগুলোকে আমরা অবলোকন বলি। সো এখানে যেহেতু স্থায়ী সম্পদ ওইভাবে অস্পর্শনীয় সম্পদ নাই, কিন্তু অলীক সম্পদ আছে ভাইয়া। অলীক সম্পদ মানে কি সম্পদ, ভুয়া সম্পদ বা অবাস্তব সম্পদ বা কাল্পনিক সম্পদ বা অসমন্বিত বয়স। সো এটার উপরেও আমরা অবলোকন ধরতে হয়। আর স্থায়ী সম্পদ বলতে এখানে আমরা ডিরেক্ট স্থায়ী সম্পদগুলোকে বলবো। সো সঠিক উত্তর কোনটা হবে ভাইয়া, অলীক সম্পদ। এই সম্পদের উপর আমাদের অবলোকন ধরতে হয়। আমি কিছু অলীক সম্পদের নাম তোমাদেরকে বলে দিই, জাস্ট মাথায় রাখো, পরীক্ষা আসলে যাতে অ্যান্সার করতে পারো। সেটা কি, প্রাথমিক খরচাবলী, বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার অবহার, শেয়ার অবলেখকের কমিশন, ঋণপত্রের অবহার বা পাট্টা, তারপরে শেয়ার অবলেখকের দস্তরীয় হতে পারে, এরপরে পুরাতন পরিচিত দালান কোটা, গবেষণা খরচ, তারপরে ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়, সংরক্ষিত আয়ের ডেবিটসের। ওকে, এই জিনিসগুলোকে আমরা, বা নেট ক্ষতিও হতে পারে, এগুলাকে আমরা বললো কি সম্পদ, অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পদ। এবার পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 18 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, খুবই সিম্পল একটা প্রশ্ন। এই প্রশ্নটা অনেকে বলছে আমার যন্ত্রপাতি সম্পদের ক্রয় মূল্য। ভাইয়া আমি একটা কথা একটু বলি, আমি সবসময় একটা জিনিস জাস্ট আগে ধরো, এটা একটা কলম, এটার দাম 10 টাকা, তাহলে এটাকে আমরা পুরো বলবো ক্রয় মূল্য। আমি জাস্ট সংক্ষেপে দেখাচ্ছি। এখন এটা এতটুকু তুমি ব্যবহার করে ফেলছো, মনে করো এতটুকু ব্যবহার করে ফেলছো,
তো এই যতটুকু ব্যবহার করে ফেলছো ততটুকুকে আমরা বলি পুঞ্জীভূত অপচয়। সাপোজ তুমি 6 টাকার কালি ব্যবহার করে ফেলছো, তার মানে অবশিষ্ট আছে কত? 4 টাকা। এটাকে আমরা বলি বহিমূল্য বা পুস্তক মূল্য, 4 টাকা। তাহলে একটা সম্পদের ক্রয় মূল্য বের করব আমি, ধরো তাহলে ক্রয় মূল্য বের করার সিস্টেমটাকে আমি 10 টাকা বের করব। এই 10 টাকা বের হবে কিভাবে? এই যে 6 + 4, অর্থাৎ আমার পুঞ্জীভূত অবচয় এবং বহিমূল্য যদি আমি কি করে দিই, যোগ করে দিই, এই দুইটা যোগ করে দিলে কিন্তু আমার ক্রয় মূল্যটা আসে। সো এই অঙ্কে আমার বলছে যন্ত্রপাতির ক্রয় মূল্য কত, কিন্তু এখানে দেখো যন্ত্রপাতির পুঞ্জীভূত অবচয় আছে 15,000। ভাইয়া পুঞ্জীভূত অবচয় 15,000 আছে, ভালো কথা। এরপরে দেখো বলছে এত টাকা পুস্তক মূল্য মানে বহিমূল্য, তার মানে পুস্তক মূল্য আর পুঞ্জীভূত অবচয় অর্থাৎ বহিমূল্য আর পুঞ্জীভূত অবচয় যোগ করো, যোগ করে দিলেই আমাদের কি হয়ে যায়, ক্রয় মূল্য হয়ে যায়। সো এই অঙ্কে আমাদের এই যে ক্রয় মূল্য কত হবে, 25 আর 15 যোগ করলে 40,000। খুব সিম্পল অঙ্ক, খুব সিম্পল, কিন্তু অনেক স্টুডেন্ট এটাতে ভুল করেছে আমি জানি। এবং এটা যদি তোমরা খুব ক্লিয়ারলি বুঝো তাহলে কিন্তু আর কোনো প্রবলেম হবে না। যারা কমেন্ট করতেছো ইউটিউবে, কোনো সমস্যা নাই ভাই, জাস্ট আমি যা যা করাইছি আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি, যারা আমার সিকিউ ক্লাস করেছো, তোমরা সবাই করেছো কিনা, কারণ অনেক প্ল্যাটফর্ম আছে, তোমরা কার ক্লাস করেছো আমি জানি না। সো আমার 19টা সিকিউ ক্লাস যে করে যাবা, যে আমার এমসিকিউ সলভ ক্লাসটা করে যাবা, আমি টোটাল 600 এমসিকিউ তোমাদের জন্য সলভ করাইছি। আজকে আরো 50টা করলে 650 হবে। বাংলাদেশের কেউ এত সুন্দর করে তোমাদেরকে এইভাবে পড়ায় নাই। সো আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। কিন্তু ভাই তুমি যদি ক্লাস না করে এরপরে পরীক্ষার হলে প্র্যাকটিস না করে যাও, তাহলে তো আর কিছু করার নাই। ওকে, তোমাকে তো আর খাওয়াই দিতে পারবো না। এখন দেখো এখানে আমরা যন্ত্রের ক্রয় মূল্য পেয়েছি। এখন সেম ইমিডিয়েট যে বিষয়টা হতে পারে সেটা হচ্ছে, ধরো এই সম্পদটা ধরো যদি আমি সাপোজ 20,000 টাকা বিক্রি করি, তাহলে আমার লাভ হবে না ক্ষতি হবে একটু বলো তো? ধরো সম্পদের বর্তমান মূল্য কত আছে, আমি এই সম্পদের টোটাল ক্রয় মূল্য 40,000, কিন্তু দেখো এটার বর্তমান দাম আছে কিন্তু পুস্তক মূল্য মানে বাজার মূল্য, বর্তমান বাজার মূল্য আছে মাত্র ভাইয়া কত, 25,000। আর সবসময় মাথায় রাখবা বর্তমান পুস্তক মূল্য বা বহিমূল্য যত হবে সেটার সাথে বিক্রয় মূল্যের আমরা কি করব, তুলনা করলেই আমরা লাভ বা ক্ষতিটা পাবো। অর্থাৎ আমার এই যে 25,000 টাকা যন্ত্রপাতির দাম যদিও ক্রয় মূল্য 40,000, কিন্তু ভাই বর্তমানে বাজারে আছে এটার দাম 25,000, এখন তুমি 20,000 টাকা বিক্রি করলে তোমার 5,000 টাকা ক্ষতি হবে। এটাই হচ্ছে সিস্টেম। সো এই বিষয়গুলো তোমরা খুব ইজিলি বুঝতে পারবা। আমি জানি তোমরা ক্লাসটা খুব এনজয় করতেছো, কারণ এই যে পুঞ্জীভূত অবচয় এবং পুস্তক মূল্য বা বহিমূল্য যোগ করলে আমরা কি পেয়ে যাই ভাইয়া, আমরা পেয়ে যাই ক্রয় মূল্য। এবার পরবর্তী যে প্রশ্নটা আছে, প্রশ্নটাতে আমরা একটু দেখি। এই যে বলছে যদি যন্ত্রটি কত 30,000 টাকায় আমি বিক্রি করি, ভাইয়া 30,000 টাকা বিক্রি করলে আমার কই লাভ হবে না ক্ষতি হবে? তুমি হয়তো বলতে পারো না ভাইয়া আমার তো এটার দাম এই যে 15 আর 25 যোগ করলে 40 হয়, তার মানে আমার তো ক্ষতি হয় না। এটার ক্রয় মূল্যের সাথে লাভ ক্ষতির তুলনা হবে না। লাভ ক্ষতি হবে বর্তমানে আমার ওই যন্ত্রপাতিটার দাম কত আছে। কেন? কারণ এই যন্ত্রপাতি যে আমি ব্যবহার করেছি 40,000, এর মধ্যে তো ভাই আমার পুঞ্জীভূত অবচয় হয়ে গেছে 25,000, তার মানে এটার দাম বর্তমানে আছে কত, 15,000 যদি অবচয় হয়ে যায়, বর্তমানে এটার দাম আছে 25,000। সো এই পুস্তক মূল্য হচ্ছে 25, কিন্তু আমি বিক্রি করেছি কত ভাইয়া, 30, তার মানে আমার লাভ হয়েছে উল্টো কত, 5,000। সো এখানে লাভ হবে। আর লাভ কিভাবে বের করব, বিক্রয় মূল্য থেকে আমি কি করব, আমার পুস্তক মূল্য বা বহি মূল্য মাইনাস করে দিলে আমি মুনাফা পেয়ে যাব। সো সবাই আমরা ক্লিয়ার যে আমাদের মুনাফা হবে কত, অবশ্যই অবশ্যই 5,000 টাকা লাভ হবে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? সবাই আমার সাথে একটু ইন্টারাক্ট করিও, তাহলে বুঝবো যে তোমরা বুঝতে পারতেছো। এরপরে যে প্রশ্নটা আছে, কোন পদ্ধতিতে সম্পদের ভগ্নাবশেষ মূল্য আয়ুষ্কালের শেষ বছরে বিবেচনা করা হয়? আমরা সবাই জানি যে সাধারণত ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে সম্পদের ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ না দিয়ে আমরা অবচয়টা ধার্য করি, বাকি সকল পদ্ধতিতে সম্পদের ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়েই আমরা অবচয়যোগ্য মূল্য বের করে সেটার উপর অবচয় ধরি। তার মানে কোন পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না? শুধুমাত্র একটা পদ্ধতি, সেটা হচ্ছে ক্রমহ্রাসমান যে পদ্ধতি, যেখানে সম্পদের ভগ্নাবশেষ মূল্য বিবেচনা না করে শুধু ক্রয় মূল্যের উপর অবচয় ধরা হয়। তবে এখানে শর্ত হচ্ছে যদি লাস্ট বছর ভগ্নাবশেষ মূল্য যদি থাকে এবং শেষ বছরে ওই ভগ্নাবশেষ মূল্যটা কি করতে হয়, বিবেচনা করতে হয়। অর্থাৎ একেবারে লাস্টে যখন আমরা অবচয়ের কাজ করব, শেষ বছরে আমরা ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করব কোথায়, এই ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে।
ওকে, সো ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমরা ডিরেক্ট ক্রয় মূল্যের উপর অবশ্যই ধরলেও শেষ বছরে গিয়ে ভগ্নাবশেষ মূল্যটাকে আমরা বিবেচনা করব। সো এটা সঠিক উত্তর হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। আশা করি বুঝতে পেরেছো। এবার পরবর্তী যে প্রশ্নটা আছে দেখো, অবচয়ের বাহ্যিক কারণ হচ্ছে ভাইয়া অবচয়ের এই যে সময়ের আবর্তন, সুযোগ, ব্যবহারজনিত ক্ষতি, এই তিনটাই হচ্ছে আমাদের অভ্যন্তরীণ কারণ। কি কারণ? অভ্যন্তরীণ কারণ। যেহেতু এই তিনটাই অভ্যন্তরীণ কারণ, বাহ্যিক কারণ হচ্ছে ভাইয়া অপ্রচলন। তো সঠিক উত্তর হচ্ছে এখানে কি? অপ্রচলন। আমরা আর ব্যাখ্যা সহ বিশ্লেষণে যাওয়ার প্রয়োজন নাই। আমাদের পরবর্তী যে প্রশ্নটা আছে, এই প্রশ্নে কি বলেছে ভাইয়া? বলছে সম্পত্তির পুস্তক মূল্য নির্ণয়ের সমীকরণ কি একটু আগে আমরা আলোচনা করেছি যে আমরা পুস্তক মূল্য পাবো কি একটা সম্পত্তির ক্রয় মূল্য থেকে যখন আমি পুঞ্জীভূত অবচয় বাদ দিব, অর্থাৎ আমার সম্পদের দাম ছিল কত? 40, কিন্তু পুঞ্জীভূত অবচয় ছিল ওই অঙ্কে কত? 15। সো আমি পুস্তক মূল্য কত পেয়েছি বা বই মূল্য পেয়েছি? 25,000। এভাবে আমরা বের করেছি। আমরা সবাই জানি এই বিষয়টা। কারণ কি ভাইয়া? আমি আবার এই যে ক্রয় মূল্য বের করার সময় কি করব? এই পুস্তক মূল্যের সাথে পুঞ্জীভূত অবচয় যোগ করে দিব। সো খুব সিম্পল একটা সূত্র থেকে তুমি 3টা সূত্র বানাবা, কোনো প্রবলেম নাই। তুমি তোমার মতো করে সূত্র তৈরি করবা, এখানে কোনো ধরনের কোনো হেজিটেশন কাজ করা যাবে না। এবার পরবর্তী যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটাতে আমরা চলে যাচ্ছি। প্রশ্নে কি বলেছে ভাইয়া? সরলরৈখিক পদ্ধতিতে 24 সালের অবচয়। তো 24 সালে কি করেছে আমরা একটু দেখি। তো আমরা জানি একটা সম্পদে কিনেছে 1 জুলাই 2023। আচ্ছা, এখানে একটা কনফিউশন আছে ভাইয়া, মাথায় রাখবা সবসময়, যে বছরের অবচয় ধরবো সেই বছর ওই সম্পদটা কবে থেকে প্রতিষ্ঠানে ছিল সেটা আমরা আগে গুরুত্বপূর্ণ ডিসিশন। আমি অনেক স্টুডেন্ট দেখেছি তারা কি করে, তারা মনে করে এই যে 1 জুলাই বলছে, তখন তারা কি করে আবেগে পড়ে এই যে 90,000 টাকা হচ্ছে মেশিনের ক্রয় মূল্য। হ্যাঁ, এরপরে সংস্থাপন ব্যয় কত ভাইয়া? 10,000। তাহলে মেশিনের টোটাল মূল্য কত হয়? 1 লাখ। এখান থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিব, তাহলে মেশিনের ভগ্নাবশেষ মূল্য কত? 20,000। এই যে ভগ্নাবশেষ মূল্য কত? 20,000। বাদ দিলে যে টাকাটা হয় এটার নাম অবচয়যোগ্য মূল্য। সো সম্পদের ক্রয় মূল্য হচ্ছে টোটাল 1 লক্ষ। 1 লক্ষ থেকে যদি আমি 20,000 বাদ দিয়ে দিই, তাহলে 80,000 টাকা, এটাকে আমরা বলি হচ্ছে অবচয়যোগ্য মূল্য। এই অবচয়যোগ্য মূল্যকে আমরা কি করি? আয়ুষ্কাল দ্বারা ভাগ করি। তো আয়ুষ্কাল দ্বারা ভাগ করলে আমরা বার্ষিক অবচয় কত পাই? 8,000। 1 বছরের অবচয়। এখন অনেকে বলে ভাইয়া এটা তো জুলাই মাসে কিনছে, সো অঙ্ক তো ডিসেম্বর মাসে শেষ, সো জুলাই থেকে ডিসেম্বর তো 6 মাসের অবচয় দেবো। আরে বোকা, অবশ্য জুলাই থেকে ডিসেম্বর 6 মাসের হতো, কিন্তু ভাই কিনেছে তো 23 সালে। তোমাকে কি 23 সালের অবস্থা করতে বলছে ভাই? বলে নাই তো। সো তুমি এত আবেগে পড়ে বিবেক হারা হলে তো লাভ নাই। সেক্ষেত্রে তোমাকে চিন্তা করতে হবে, তোমাকে বলছে 2024 সালে, তো 23 সালের জুলাইতে কিনছে, তো কি হয়েছে? 24 সালে তো এটা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ছিল। সো 24 সালের অবস্থা কিন্তু 1 বছরই হবে কত? 8,000। সো অবচয় হচ্ছে কত? 24 সালের ক্ষেত্রে 8,000। আবেগে পড়ে তুমি এটাকে অর্ধেক করে 4,000 করে দিও না, এটা মাথায় রাখিও। ওকে, তো আমরা ক্লিয়ার কিনা? আমি যেভাবে জিনিসগুলো দেখাচ্ছি, কেন দেখাচ্ছি ভাইয়া? তোমরা বুঝতেছো যে এগুলা খুবই কমন একটা বিষয় হলেও এখন দেখো, একই প্রশ্ন আমরা দেখলাম। এখানে বলছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে 23 সালের অবচয়। এখন তুমি 23 সাল দিয়ে কাজ করবা। তো ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে সম্পদের কার উপরে অবচয় ধরবো? অবচয়যোগ্য মূল্যের উপর না ক্রয় মূল্যের উপর? আমরা সবাই জানি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্যকে বাদ দেওয়া যায় না, মানে এটাকে বিবেচনা করা যায় না। সো সম্পদের ক্রয় মূল্যের উপর অবচয় ধরবো। সো সম্পদের ক্রয় মূল্য কত? 1 লাখ। কিভাবে? ওই যে 90,000 টাকা হচ্ছে ক্রয় এবং সংস্থাপন ব্যয় 10, সো 1 লাখ। এই 1 লাখের থেকে আমরা কি করব? যেহেতু ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিব না, এটার উপর আমরা পার্সেন্টেজ করে ফেলবো। এখন দেখো হার কত আমরা জানি না, কিন্তু আমরা সবাই জানি যে সরলরৈখিক পদ্ধতিতে হার কত হতো? 100কে আমরা কি করতাম? আয়ুষ্কাল দ্বারা ভাগ করতাম। সো আয়ুষ্কাল হচ্ছে 10 বছর, আর 100 হচ্ছে সূত্রের 100। তাহলে সরলরৈখিক পদ্ধতিতে আমাদের অবচয় হতো কত পার্সেন্ট? 10%। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় যা হবে ক্রমহ্রাসমান জের হবে তার দ্বিগুণ। সো সেজন্য এটাকে আমরা জাস্ট দ্বিগুণ করে দিব, অর্থাৎ ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় হবে কত পার্সেন্ট? 20%, 20,000। তাহলে 1 লাখ টাকার এখন কত পার্সেন্ট? 20% ধরবো, 20,000। কিন্তু ভাইয়া এটা কিন্তু বলছে জুলাই, কারণ 23 সালের অবচয়। সো জুলাই থেকে কিনেছে, তার মানে আমি কি কত? জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাসের অবচয় ধরবো 23 সালের জন্য। সো এটাকে 12 দিয়ে ভাগ করলে আমরা 1 মাসের অবচয় পাবো, 6 দিয়ে গুণ করলে 6 মাসের অবচয়, আর অথবা সরাসরি 2 ভাগ করে দিবা। তাহলে এটা কত? 1 লাখ টাকার 20%, 20,000, এটাকে 6 মাস করলে হয় 10,000 টাকা। তো ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে 23 সালের অবচয় হচ্ছে ভাইয়া কত? 10,000। কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু জানাও। আমার মনে হয় না কারো কোনো সমস্যা থাকার কথা। ওকে, সো আমরা এভাবেই কিন্তু অঙ্কগুলা করব, বুঝে করব, বুঝে শুনে করব। আমরা
ব্র্যান্ড ও লেবেল কোন ধরনের সম্পত্তি ভাইয়া? ব্র্যান্ড এবং লেবেলিং এগুলা কোম্পানির জন্য অবশ্যই একটা অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। তো এখানে অস্পর্শনীয় সম্পদ যেহেতু অপশনে আছে, আমরা অস্পর্শনীয় সম্পদ দিব। এখন আরো কিছু তালিকা আমি তোমাদেরকে বলে দিই, জাস্ট মুখে মুখে একটু শেষ মুহূর্তে শুনে নাও, কারণ এমসিকিউ যখন পরীক্ষায় আসবে আমার কথাগুলো যদি তোমার কানে যায় তাহলে কিন্তু তুমি ভালো করতে পারবা। তাহলে অস্পর্শনীয় সম্পদগুলা কি আমি বলি, জাস্ট তালিকাটা ধরে নাও। সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক বা ট্রেডমার্ক বা ব্যবসায়িক চিহ্ন। আমি আবার বলছি, সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক বা ব্যবসায়িক চিহ্ন, ব্র্যান্ড নাম, ফ্রাঞ্চাইজিং, লাইসেন্স, তারপর কপিরাইট বা গ্রন্থস্বত্ব, এই জিনিসগুলাকে আমরা বলবো কি সম্পদ? অস্পর্শনীয় সম্পদ বা স্থায়ী সম্পদ। ওকে, তো এখানে অপশন অস্পর্শনীয় সম্পদ আছে। এরপরে দেখো, খনিজ সম্পদের অবলোকনের সময় কোন পদ্ধতিটি প্রযোজ্য? একটু কথা মাথায় রাখবা। আমরা স্থায়ী সম্পদকে 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে দৃশ্যমান বা স্পর্শনীয়, যেগুলোকে আমরা ধরতে পারি, যেমন আসবাবপত্র, ভূমি, দালান কোঠা, অফিস সরঞ্জাম, যন্ত্রপাতি, এই জিনিসগুলা। আর আরেকটা হচ্ছে অস্পর্শনীয় বা অদৃশ্যমান, যেগুলোকে আমরা ধরতে পারি না, একটু আগে বলছি, যেমন সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, হ্যাঁ, এই জিনিসগুলো। আরেকটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ, যেটা প্রকৃতি থেকে আমরা পাই, সেগুলোকে প্রাকৃতিক সম্পদ বলি। এগুলোকে ন্যাচারাল অ্যাসেট বলে, যেমন খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক বনাঞ্চল, কয়লার খনি, বৃক্ষের কাণ্ড, এই জিনিসগুলো। সো এই আমরা যখন অবচয় ধরি তখন স্থায়ী দৃশ্যমান সম্পদের উপর আমরা কি ধরি? দৃশ্যমান সম্পদ হলে সেটার উপর আমরা কি ধরি? অবচয় ধরি। আর যদি অদৃশ্যমান বা অস্পর্শনীয় হয় তখন সেটার ক্ষেত্রে আমরা কি করি? অবলোকন ধার্য করি। আর যদি প্রাকৃতিক সম্পদ হয়, প্রাকৃতিক বা ন্যাচারাল, তখন সেটার উপর আমরা কি ধরি? শূন্যকরণ বা শূন্যীকরণ বা নিঃশেষ খরচ হয়, নিঃশেষ খরচ, অথবা অনেকে এটাকে আদর করে কি বলে? অবক্ষয়। ওকে, ডেপ্রিসিয়েশন যেটাকে আমরা বলি। সো এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন, এটা হচ্ছে অ্যামোর্টাইজেশন, মানে ডেপ্রিসিয়েশন মানে অবলোকন, অবচয়, অ্যামোর্টাইজেশন মানে অবলোকন, আর ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে কি? শূন্যীকরণ, নিঃশেষ খরচ। তো এই প্রাকৃতিক সম্পদগুলা কি? আমরা তো দৃশ্যমান সম্পদগুলো চিনেছি, অদৃশ্যমান সম্পদগুলোও চিনেছি। প্রাকৃতিক সম্পদগুলাকে আমি সংক্ষেপে বলি, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লার খনি, বৃক্ষের কাণ্ড, প্রাকৃতিক বনাঞ্চল, এই জাতীয় প্রকৃতি থেকে যা যা পাবো সেগুলা, যেগুলা মানুষের তৈরি না, স্রষ্টা থেকে প্রাপ্ত। আর অদৃশ্যমান সম্পদগুলা কি? সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, গ্রন্থস্বত্ব বা কপিরাইট, এরপর হচ্ছে ব্র্যান্ড নাম, ফ্রাঞ্চাইজ, লেবেলিং, তারপরে হচ্ছে লাইসেন্স, এই জিনিসগুলা। আর দৃশ্যমান সম্পদগুলা কি? আসবাবপত্র, ভূমি ও দালান কোঠা, কলকত, যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, ঠিক আছে, যন্ত্রপাতি, এই জিনিসগুলা। আমরা আশা করি বুঝতে পেরেছি। সো সঠিক উত্তর হচ্ছে এটা কি? আমাদের কি? শূন্যকরণ পদ্ধতি। ওকে, এরপরে আমাদের একটু দেখো, যে সকল সম্পদ অবচয় নির্ণয়কে প্রভাবিত করে। সম্পদ অবচয় নির্ণয় করতে গেলে আমাদের কি লাগবে? আমাদের সম্পদের ক্রয় মূল্য লাগে, আয়ুষ্কাল লাগে এবং ভগ্নাবশেষ মূল্য লাগে। তার মানে তিনটাই লাগে। সো সঠিক উত্তর 3টাই হবে। এরপরের যে প্রশ্নটা দেখো ভাইয়া, প্রশ্নটা হচ্ছে কার্যপত্র থেকে জানা যায় নাকি? আমরা সবাই জানি, খুব কমন একটা প্রশ্ন এটা। কার্যপত্র থেকে আমরা কখনোই কি জানতে পারবো না, কারণ কার্যপত্রে আমরা কি করি? আমরা একটা রেয়া মিল করি, এরপরে আমরা কি করি? সমন্বয় করি। আমরা সবাই জানি কার্যপত্র সিস্টেম। এরপরে আমরা এটার সাথে সমন্বিত রেয়া মিল করি, সমন্বিত রায় মিলের পরে আমরা আয় বিবরণী করি, ইনকাম স্টেটমেন্ট, এরপরে ফিনান্সিয়াল স্টেটমেন্ট মানে আর্থিক অবস্থার বিবরণী করি। সো আয় বিবরণী, রায় মিল, সমন্বয়, সমন্বিত রায় মিলে কোনো কাজ নাই যোগ বিয়োগ করা। আয় বিবরণীতে কি করি? আমরা আয় থেকে ডিরেক্ট ব্যয় বাদ দিয়ে একটা মুনাফা বের করি, সেটাকে বলে নিট মুনাফা। দ্যাট মিনস এই কার্যপত্রে আয় বিবরণী যখন করো তখন তুমি নিট মুনাফা জানতে পারো। আবার কার্যপত্রে যখন ফিনান্সিয়াল স্টেটমেন্ট করবা তখন তুমি মোট সম্পদ জানতে পারবা, মোট দায়ও জানতে পারবা, কিন্তু জানতে পারবা না কি ভাই? জানতে পারবা না মোট লাভ। বুঝতেছেন? ক্লাস কি ঠিক আছে? তোমরা কি বুঝতেছো না? খুব দ্রুত হয়ে যাচ্ছে একটু। আমি কিন্তু কারো কমেন্ট পড়বো না আজকে, আর কমেন্ট পড়লে তোমাদের সময় নষ্ট করার টাইম আমার নাই। আমাকে গালিগালাজ করবা পরবর্তীতে। আর এমনিতেও আমি কমেন্ট একটু কম পড়ি। আমি চাই যে তোমরা আসলে কোনো কারণে যাতে বঞ্চিত না হও। যতটুকু আছে জাস্ট রিভিশনটা দিয়ে যাও। আমরা ক্লাসটা বেশিক্ষণ নেব না, কারণ বেশিক্ষণ ক্লাস নিলে তোমরা আবার কি হয়ে যাবা? বোর হয়ে যাবা। দরকার নাই ভাই। 8 কলাম কার্যপত্রে নিচের কোনটি থাকে না ভাইয়া? 8 কলাম বিশিষ্ট কার্যপত্রে কোনটা থাকবে না? মাথায় রাখবে, 8 কলাম বিশিষ্ট কার্যপত্রে আমরা একটু আগে দেখাইছি, প্রথমে আমাদের মিল থাকে, এরপরে সমন্বয় থাকে, এরপরে সমন্বিত মিল থাকে, তাই না? এরপরে আয় বিবরণী থাকে মানে ইনকাম স্টেটমেন্ট, এরপরে ফিনান্সিয়াল স্টেটমেন্ট মানে আর্থিক অবস্থার বিবরণী থাকে বা উদ্বৃত্ত পত্র থাকে। সো এটা হচ্ছে এই যে এখানে 2 4 মানে 1 2 3 4 5
প্রত্যেকটা দুইটা ঘর হচ্ছে 10। যদি 8 কলাম হয় তাহলে রেয়ামিল থাকবে, সমন্বয় থাকবে, সমন্বিত রেয়ামিল থাকবে না। আর কি থাকবে? আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, মানে 2, 4, 6, 8 সমন্বিত রেয়ামিল থাকবে না। আর যদি 10 কলাম হয় তাহলে সব থাকবে। 12 কলাম হলে এখানে আবার সংরক্ষিত আয় বিবরণী আসবে, কারণ কাগজপত্র 3 প্রকার আমরা জানি, 8 কলাম, 10 কলাম, 12 কলাম। আর যদি 6 কলাম হয়, 6 কলামও থাকতে পারে। 6 কলাম হলে আমাদের এই দুইটা থাকবে না, এই যে এই 3টা থাকবে। যাই হোক, আমি একসাথে অনেকগুলো জিনিস কথা বলে ফেলেছি, তোমাদের ভালোর জন্যই বলছি। সমন্বিত রেয়ামিল থাকে না 8 কলাম বিশিষ্ট কার্যপত্রে। মূলধন জাতীয় আয় ভাইয়া মাথায় রাখবা, যে সকল আয় অনিয়মিত, যেটা সবসময় হয় না। আয় বলতে আমরা সবসময় মুনাফা জাতীয় আয়কে বুঝবো একেবারে। আমরা বিশদ আয় বিবরণীতে যত আয় করি সম্পদ বিক্রয়জনিত মুনাফা ছাড়া, যেমন বিক্রয়, শিক্ষানবিশ সালামি, উপহার, বিনিয়োগের সুদ, উত্তোলন সুদ, ব্যাংক জমা সুদ, হ্যাঁ, তারপর হচ্ছে শিক্ষানবিশ সালামি, হ্যাঁ, লভ্যাংশ প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, সবই হচ্ছে আমার কি আয়? মুনাফা জাতীয় আয়। আর এটার মধ্যে শুধু যদি শেয়ার অধিয়ার থেকে আমরা কিছু পাই, তাহলে শেয়ার অধিয়ার থেকে যে টাকাটা পাই সেটাকে আমরা বলি মূলধন জাতীয় প্রাপ্তি বা মূলধন জাতীয় আয়। তাহলে সুদ, আয়, প্রাপ্তবালা, প্রাপ্তবাটা, এই সবই মুনাফা জাতীয় আয়। শুধুমাত্র শেয়ার অধিহারটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় আয়, কারণ এটা নিয়মিত আয় না, এটা একটা অনিয়মিত আয়। আশা করি বুঝতে পেরেছো। এবার পরবর্তী যে প্রশ্নটা, গবেষণা ও উন্নয়ন ব্যয়। ভাইয়া গবেষণা এবং উন্নয়ন ব্যয়, এই ব্যয়টা হচ্ছে আমাদের সাময়িক ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়, কিন্তু এটার ফল দীর্ঘমেয়াদী থাকে, সেজন্য এগুলাকে আমরা বলি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। সো বিলম্বিত মুনাফা জাতীয়, ওকে, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কি? তাহলে আমরা বলবো হচ্ছে কি, গবেষণা ও উন্নয়ন ব্যয় একটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এবার পরবর্তী যে প্রশ্নটা আছে সেখানে দেখবো মূলধন জাতীয় ব্যয়। ভাইয়া আমরা সবসময় মনে রাখবো মূলধন জাতীয় ব্যয় সবসময় একটা স্থায়ী সম্পদ ক্রয় এবং স্থায়ী সম্পদ ক্রয়ের সাথে যে আনুষঙ্গিক খরচ থাকবে সেগুলাই। সো এখানে স্থায়ী সম্পদের মধ্যে একটা জিনিস আছে মেশিন সংস্থাপন। সো মেশিনের সাথে যেহেতু আছে, সো এটা আমাদের মূলধন জাতীয় ব্যয় হবে। এবার পরবর্তী যে প্রশ্নটা সেটা হচ্ছে কোন হিসাবটির জন্য আমাদের সমাপনী দাখিলা প্রয়োজন। সবসময় মাথায় রাখবা, আমরা সব সময় আমাদের যে আয়, ব্যয় এবং মুনাফা বা ক্ষতি, কি কি আমি বলি, আয়, ব্যয়, আয় থেকে ব্যয় বাদ দিয়ে আমরা কি পাই? নিট মুনাফা, অথবা হতে পারে নিট ক্ষতি, যদি ব্যয় বেশি হয় ক্ষতিও হতে পারে। এই 3টাকে আমরা বলি হচ্ছে কি হিসাব? নামিক হিসাব। কি হিসাব? এগুলোর নাম হচ্ছে নামিক হিসাব। এটার সাথে ভাইয়া এক মালিকানা ব্যবসায় হলে সেটাকে বলা হয় উত্তোলন, আর কোম্পানি ক্ষেত্রে যেটাকে আমরা বলি লভ্যাংশ, এটাকেও বলা হয় অস্থায়ী হিসাব বা নামিক, এটাকে বলে অস্থায়ী হিসাব। আবার এগুলাকেও কিন্তু অস্থায়ী হিসাব বলে। এগুলা কেন অস্থায়ী হিসাব? এই 4টা জিনিস, কারণ এই 4টা জিনিস কখনোই কালের অতিক্রম করে না। মানে এই বছরের আয় এই বছরে শেষ, এই বছরের ব্যয় এই বছরই শেষ, এই বছরের উত্তোলন এই বছরই শেষ। তার মানে 2025 সালে যদি এগুলা হয়, এগুলা কোনোদিনও 2026 সালে এগুলা যাবে না, এখানেই শেষ। সো এগুলাকে বন্ধ করার জন্য বছর শেষে যে দাখিলাটা দেওয়া হয় হিসাবকাল ধারণা অনুসারে, এটাকেই বলা হয় সমাপনী দাখিলা। সো সমাপনী দাখিলা দেওয়ার প্রয়োজন হচ্ছে কি, এগুলাকে বন্ধ করার জন্য। আয়, ব্যয়, মুনাফা, ক্ষতি বা উত্তোলন, লভ্যাংশ। সো এখানে কি আছে? এখানে উত্তোলন আছে। সঠিক উত্তর হচ্ছে উত্তোলন। এছাড়া আমাদের আয় থাকলে আয় হতো, ব্যয় থাকলে ব্যয় হতো। কিন্তু এই আয় ব্যয় ছাড়া আমাদের আরো 3টা জিনিস আছে। কি ভাইয়া? সম্পদ, যেটা হিসাব সমীকরণে দেখেছি, দায় আর মালিকানা সত্ত্ব। এই সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব কিন্তু আর বন্ধ করা যায় না। সেজন্য এগুলা নিয়ে আমরা একটা রেয়ামিল প্রস্তুত করি, যেটাকে আমরা বলি সমাপন পরবর্তী রেয়ামিল বা পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স। এগুলাকে বন্ধ করা যায় না, সমাপন পরবর্তী রেয়ামিল। এগুলাকে আমরা বলি বাস্তব হিসাব। এগুলা কি হিসাব? বাস্তব হিসাব বা স্থায়ী হিসাব, আর এগুলো হচ্ছে অস্থায়ী হিসাব। ওকে, তাহলে এই যে দেখো, মূলধন, মালিকানা সত্ত্ব, অনুপার্জিত আয়, দায়, অগ্রিম বীমা, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এই 3টা জিনিস কিন্তু আর বন্ধ করা যাচ্ছে না। সো এগুলো চলে যাবে, কিন্তু উত্তোলন বন্ধ করা যাচ্ছে। আমরা একই সাথে অনেকগুলা জিনিস শিখে ফেলছি, যাতে আমি কিন্তু বলেছি আমার ক্লাস থেকে হুবহু কমন না আসলে টাইপ ভিত্তিক কমন চলে আসবে, পরবর্তীতে আফসোস করতে পারবা না। যারা ক্লাস করো নাই তারা আফসোস করবা অবশ্যই। আমাকে যারা চিনো না তারা আমার ক্লাস করো না আর কি, আমাকে চিনলে অবশ্যই ক্লাস মিস করতে না। এবার আসো, সমাপনী দাখিলা প্রদানের পর কোন হিসাবে যে শূন্য হয়, ভাইয়া এটা কি আমার বলা লাগবে? তুমি কিন্তু অলরেডি জেনে গেছো। আয়, ব্যয়, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন, তারপরে কি মুনাফা বা ক্ষতি বা লভ্যাংশ। সো এখানে আয়ের মধ্যে একটাই আছে, সেটা কি আমরা সবাই দেখি, সেবা আয়। সো এটা যেহেতু আয়, তার মানে এটা বন্ধ করতে হবে।
এটা যে শূন্য হয়ে যাবে। কিন্তু সাপ্লাই সম্পদ মানে এটা বন্ধ করা যাবে না। পুঞ্জীভূত অবস্থার বিপরীত সম্পদ এটাও বন্ধ করা যাবে না। অগ্রিম বিমা সম্পদ, সো এই তিনটা বন্ধ করা যাচ্ছে না, বন্ধ করতে হবে আমার আয়কে, কারণ এগুলো বছর শেষে বন্ধ হয়ে যায়। আমরা ক্লিয়ার সবাই? পরবর্তী প্রশ্ন যেটা আছে দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি দেখো বলছে রেয়া মিলে সাপ্লাইজ আছে 1350 টাকা, সাপ্লাইজ খরচ হয়েছে শূন্য, সময় শেষে বা নির্দিষ্ট সময় শেষে 800 টাকার সাপ্লাইজ মজুদ আছে। তোমার রেয়া মিলে ছিল সাপ্লাইজ কত? 1350। ভালো কথা। তো সাপ্লাইজ একটা সম্পদ, একটু খেয়াল করো, সাপ্লাইজ একটা সম্পদ। তো সম্পদ তোমার রেয়া মিলে কত ছিল? সম্পদ সাপ্লাইজ ছিল রেয়া মিলে ধরো 1350। আবার শেষে বছর শেষে এসে সমন্বয়ে বলছে 800 টাকা সাপ্লাইজ মজুদ আছে। ভাইয়া এই যে সাপ্লাইজ শুরুতে ছিল কত? 1350, শেষে সাপ্লাইজ আছে কত? একটু খেয়াল করো, সাপ্লাইজ শেষে হাতে আছে 800। তার মানে এটাও সম্পদ, মজুদ কিন্তু সাপ্লাইজ যেটা থাকে তোমার হাতে সেটাও সম্পদ। শুরুতেও ছিল 1350, শেষে এসে দেখলা যে সাপ্লাইজ আছে কত? মাত্র 800। তার মানে এই 1350 থেকে 800 বাদ দিলে 550, এই সাপ্লাইজটা কি হয়ে গেছে? সারা বছরে কি হয়ে গেছে ভাইয়া? খরচ হয়ে গেছে। কারণ খরচ না হলে তো ভাইয়া 800 থাকতো না, কারণ শুরুতে তো তোমার 1350 ছিল। তার মানে সাপ্লাইজ যদি খরচ হয়ে যায়, তার মানে এই সাপ্লাইজ তুমি ব্যবহার করে ফেলছো। তো ব্যবহার করলে সাপ্লাইজ খরচ হয়েছে। তো সম্পদ খরচ হলে কি হয়? খরচ বাড়ে, তো খরচ ডেবিট, তাহলে সাপ্লাইজ খরচ ডেবিট। তাহলে কি কমে যাচ্ছে? ওই যে 1350 টাকা সাপ্লাইজ এখন 800 টাকা চলে আসছে, তার মানে সম্পদ কমে যাচ্ছে, সেজন্য সাপ্লাইজ ক্রেডিট। অর্থাৎ এটার জাবেদা হচ্ছে আমার সাপ্লাইজ খরচটা ডেবিট হবে, ব্যয় বাড়বে, অন্যদিকে আমার সাপ্লাইজ নামক সম্পদটা কমবে। অর্থাৎ জাবেদা কি হচ্ছে? কত টাকার জন্য খরচ হচ্ছে? কত টাকা? 550 টাকার জন্য জাবেদা দিব। কারণ আমরা সবসময় বলি রেয়া মিলে সম্পদ থাকলে ভাই আমরা খরচের জাবেদা দিব, খরচ থাকলে সম্পদের জাবেদা দিব। এটাই হচ্ছে আমাদের সমন্বয় দাখিলার সবচাইতে বড় টেকনিক, আমি আজকে বলে দিলাম। সো আমার সঠিক উত্তর কি হবে? সাপ্লাইজ খরচ ডেবিট 550, সাপ্লাইজ ক্রেডিট। এখানে এটা হবে না, কেন? কারণ সাপ্লাইজ ডেবিট হবে না, সাপ্লাইজ ক্রেডিট হবে, সাপ্লাইজ কমে গেছে। ওকে, সাপ্লাইজ খরচ ডেবিট 800 হবে না, কারণ এটা তো হাতে আসে, খরচ হয় নাই। খরচ হয়েছে কত? 550, আমরা খরচের জাবেদা দেব। ওকে, সো সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার। আশা করি সবাই ক্লিয়ার। এই জাবেদা শেখার জন্য সবসময় মাথায় রাখবা, রেয়া মিলে সম্পদ থাকলে খরচের জাবেদা দিব, খরচ থাকলে সম্পদের জাবেদা দিব। আমরা দুইটার পার্থক্য নির্ণয় করে ক্লাসটা দেখাবো। ওকে, এখন আসো আমরা এই প্রশ্নের সঠিক উত্তর তাহলে কি পেলাম ভাইয়া? সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। সাপ্লাইজ 1350 ছিল, শেষে বলছে 800, তার মানে আমি ধরে নিলাম আমার 550 টাকা সাপ্লাইজ খরচ হয়ে গেছে। তো খরচ হলে একদিকে আমার সাপ্লাইজ খরচ নামক ব্যয় বাড়বে, সাপ্লাইজ খরচ ডেবিট, অন্যদিকে সাপ্লাইজ ক্রেডিট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা 36 নম্বর প্রশ্নে চলে এসেছি। কখন বিপরীত দাখিলা দেওয়া হয়? ভাই আমরা সবসময় বলি সাধারণত নির্দিষ্ট হিসাবকাল যখন শেষ হয়ে যাবে তখন পরবর্তীকালের হিসাবকালের শুরুতে এই বছরের শেষে যে সমন্বয় দাখিলাগুলো দেওয়া হয়, সেই সমন্বয় দাখিলাগুলোর মধ্যে যেগুলো বকেয়া আয় এবং ব্যয় সংক্রান্ত, এই বকেয়া আয় এবং ব্যয় সংক্রান্ত সমন্বয় দাখিলাকে উল্টিয়ে বা বিপরীত করে পরবর্তী হিসাবকালের শুরুতে যে দাখিলা দেওয়া হয় সেটাই বিপরীত দাখিলা। সো বোঝা যাচ্ছে যে সমন্বয় দাখিলার বিপরীতে যেহেতু এটা দেওয়া হয় আমরা পরবর্তী হিসাবকালের শুরুতে, সো এটা সঠিক উত্তর আমরা কোনটা নিব ভাইয়া? এটা সঠিক উত্তর আমরা অবশ্যই নিব হচ্ছে পরবর্তী হিসাব বছরের শুরুতে। যদি এটা না থাকতো তাহলে আমি হিসাবকালের শুরুতে ধরতাম। হিসাবকালের শুরুতে দেওয়া হয় প্রারম্ভিক দাখিলা, হিসাবকালের শুরুতে দেওয়া হয় প্রারম্ভিক দাখিলা। অনেকে এটা অ্যান্সার করে, হবে না। হিসাবকালের শেষে দেওয়া হয় সমাপনী দাখিলা বা সমন্বয় দাখিলা। ওকে, মধ্যবর্তী সময় সাধারণত দাখিলা দেওয়া হয় না নরমাল জাবেদা ছাড়া। সো পরবর্তী হিসাব বছর সাধারণ জাবেদাগুলা দেওয়া যাইতে পারে। সো পরবর্তী হিসাব বছরের শুরুতে দেওয়া হয় বিপরীত দাখিলা, আর বিপরীত দাখিলা সবসময় মাথায় রাখবা সমন্বয় দাখিলার বিপরীতে দিতে হয়। সো বকেয়া বেতনের বিপরীত দাখিলা, ভাইয়া আমি বলেছি বিপরীত দাখিলা সমন্বয় দাখিলার বিপরীতে দিতে হয়। তাহলে বকেয়া বেতনের সমন্বয় দাখিলা কি হয়? ব্যয় বকেয়া থাকলে, বেতন যেহেতু একটা ব্যয় বকেয়া থাকলে একদিকে আমরা কি করি? ব্যয় ডেবিট করি, বকেয়া ব্যয় ক্রেডিট করি, অর্থাৎ বেতন ডেবিট করি, বকেয়া বেতন ক্রেডিট করি। তো আমরা যখন সমন্বয় দাখিলা কি করি? বেতন ডেবিট করি, বকেয়া বেতন ক্রেডিট করি। একটু খেয়াল করো। এখন আমি যখন বিপরীত দাখিলা দিব, এটাকে উল্টে দিব, তখন বকেয়া বেতন ডেবিট হবে আর বেতন ক্রেডিট হবে। তাহলে বকেয়া বেতন ডেবিট, বেতন ক্রেডিট কোথায় আছে ভাইয়া? এই যে হতে। আর সমন্বয় দাখিলা সাধারণত নগদান হিসাবটা আসে না সাধারণ অর্থে। ওকে, সবাই আমরা ক্লিয়ার কিনা বলো?
আমরা এবার পরবর্তী প্রশ্নে চলে যাবো। 38 নম্বর প্রশ্নে চলে এসেছি। আমরা কিন্তু একেবারে শেষ পর্যায়ে, আমরা বেশিক্ষণ ক্লাস করাবো না। আমি রিকোয়েস্ট করবো যারা ক্লাস করার তারা অবশ্যই ক্লাসটা করো। এটা কিন্তু তোমাদের জন্য অনেক ইফেক্টিভ। আমি অন্যদের মতো স্লো পড়িয়ে তোমাদের সাথে কথা বলে সময় নষ্ট করছি না। ওকে, নিচের কোন সমন্বয় দফাটির জন্য বিপরীত দাখিলা প্রদান করা যায় না? খুব গুরুত্বপূর্ণ একটা নোট মাথায় রাখবা। আমরা একটু আগে বলেছি সমন্বয় দাখিলার বিপরীত করে দিলে সেটা বিপরীত দাখিলা হয়। কথা সত্য, তবে আংশিক। কেন? কারণ সকল সমন্বয় দাখিলা তুমি বিপরীত দাখিলা দিতে পারবা না, কারণ সকল সমন্বয় দাখিলার বিপরীত দাখিলা হয় না। তাহলে কোন কোন সমন্বয় দাখিলার বিপরীত দাখিলা হয় না আমি অল্প কিছু লিখে দিচ্ছি, এখন আর অত সময় নাই। সাধারণত সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা যদি বলি কুরিন, কুরিন ও কুরিন সঞ্চিতি, কুরিন সঞ্চিতি। বিজ্ঞাপন, ওকে। তারপরে হচ্ছে অবচয়, এরপরে অগ্রিমায়ের ব্যতিক্রমের ক্ষেত্রে আছে। সাধারণত এগুলোর ক্ষেত্রে বিপরীত দাখিলা দেওয়া যায় না। তাহলে নিচের কোন সমন্বয় দফাতে বিপরীত দাখিলা হয় না? সাধারণত কোনো কিছু না বললে এই যে কুরিন সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি মানে কুরিন সঞ্চিতি, সো এগুলোর ক্ষেত্রে আমরা বিপরীত দাখিলাটা দিব না। সো সঠিক উত্তর কি হবে ভাইয়া? বিপরীত দাখিলা হবে না। সন্দেহজনক পাওনা সঞ্চিতি মানে হচ্ছে কুরিন সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতি। পরবর্তী যে প্রশ্নটা আছে 39 নম্বর প্রশ্ন, বলছে কোন শব্দ থেকে অ্যাকাউন্টিং শব্দের উৎপত্তি? আমরা সবাই জানি অ্যাকাউন্টিং শব্দের উৎপত্তি হচ্ছে ক্যালকুলি থেকে, ওকে। এরপরে আমাদের পরবর্তী হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য, ভাই আমরা সবাই জানি হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা, বা সরবরাহকারী নিকট আমরা কি করব? তথ্য সরবরাহ করব, অথবা আমরা কি করব? কমিউনিকেশন বা যোগাযোগ করব। এটা হচ্ছে প্রধান উদ্দেশ্য। তাহলে সঠিক উত্তর হচ্ছে তথ্য সরবরাহ করা। এগুলা কমন প্রশ্ন, এগুলো আমরা পারবো। এরপরের প্রশ্ন যেটা আছে, বলছে নিচের কোন লেনদেনটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কাঠামোগত পরিবর্তন ঘটায়? গুরুত্বপূর্ণ প্রশ্ন, কাঠামোগত পরিবর্তন। আসো এটা নিয়ে একটু কথা না বললে অন্যায় হয়ে যাবে। তো আমরা একটু বলি, সাধারণত খেয়াল করো, আমরা এগুলার জাবেদা সবাই জানি। জীবন বীমার প্রিমিয়াম প্রদান, ভাইয়া আমরা সবাই কিন্তু একটা জিনিস জানি, কি? জীবন বীমার প্রিমিয়াম প্রদান, আয়কর প্রদান, মালিকের ছেলের বেতন ব্যবসা থেকে প্রদান, মালিকের চলতি হিসাব খোলা, এই সবই কিন্তু ভাইয়া কার নাম? উত্তোলনের ছদ্মনাম। আয়কর, জীবন বীমা প্রিমিয়াম, মালিকের চলতি হিসাব, এগুলো মানে কি? উত্তোলন। সো এগুলোর জন্য জাবেদা আমাদের হয় উত্তোলন ডেবিট আর নগদান ক্রেডিট। এটার জন্য জাবেদা কি হয়? উত্তোলন ডেবিট। একটু খেয়াল করো, উত্তোলন ডেবিট আর নগদ ক্রেডিট। আমি এক নাম্বারটা জাস্ট বোঝাচ্ছি। খ নাম্বার যদি বেতন প্রদান করা হয়, তো আমরা জাবেদা কি দিই? বেতন ডেবিট, নগদ ক্রেডিট। আমি নগদান লিখলাম বা নগদ লিখব। নগদে বিক্রয় করলে কি হয়? নগদ টাকা আসে, নগদ ডেবিট, বিক্রয় ক্রেডিট। নগদে সম্পদ ক্রয় করলে কি হয়? সম্পদ ডেবিট, মানে সম্পদটা আসে, সম্পদ ডেবিট আর নগদ ক্রেডিট। ক্লিয়ার? এখন আমরা যদি সমীকরণের প্রভাব একটু দেখাতে যাই, একটু তোমাদের জন্য আমি জিনিসটা একটু ক্লিয়ার করে দিই। সমীকরণের প্রভাব মানে উত্তোলন ডেবিট মানে আমাদের মালিকানা সত্ত্ব কমে যাবে, ওই হ্রাস। নগদান ক্রেডিট মানে আমাদের এ হ্রাস, মানে একদিকে ওই কমবে, একদিকে এ কমবে। এরপরে জীবন বীমা প্রিমিয়াম প্রদান, এটা তো গেল। বেতন প্রদান করলে একদিকে আমাদের ব্যয় বৃদ্ধি মানে ওই হ্রাস, নগদান ক্রেডিট মানে এ হ্রাস। নগদে বিক্রয় করলে নগদান ডেবিট মানে এ বৃদ্ধি, আর বিক্রয় ক্রেডিট মানে ওই বৃদ্ধি। আয় বাড়লে মালিকানা সত্ত্ব বাড়ে, আমরা জানি এটা। এরপরে নগদে সম্পদ ক্রয় করলে একদিকে সম্পদ বাড়বে, অন্যদিকে আমার সম্পদ চলে যাবে। এখন এখান থেকে আমরা বলছি যে আর্থিক অবস্থার কাঠামোগত পরিবর্তন। ভাইয়া আর্থিক অবস্থা যদি কাঠামোগত পরিবর্তন বলি, কাঠামোগত পরিবর্তন মানে যখন আমরা হিসাব সমীকরণ করবো, একটু খেয়াল করো, এ সমান এল প্লাস ওই। তো এই হিসাব সমীকরণের যদি কোনো কারণে শুধু এক পাশ পরিবর্তন হয়, কি পাশ? এক পাশ। এক পাশ পরিবর্তন হলে সেটাকে আমরা বলি কাঠামোগত পরিবর্তন বা গুণগত পরিবর্তন। হয় আমাদের এই যে দায় এবং মালিকানা সত্ত্ব পাশ প্রভাবিত হবে, অথবা শুধু সম্পদ পাশ প্রভাবিত হবে। এটাকে আমরা বলি কাঠামোগত পরিবর্তন। নিচের কোন লেনদেনটি আর্থিক অবস্থার কাঠামোগত পরিবর্তন ঘটায়? এখন প্রথম অপশনটা যদি আমরা দেখি, যে উত্তোলন আর নগদের কারণে আমার ওই কমতেছে, এই পাশে কমতেছে এবং এই পাশে কমতেছে। মনে রাখবা, সমান চিহ্নের যদি দুই পাশে পরিবর্তন হয়, সমান চিহ্নের, তাহলে এটাকে বলি নিট বা পরিমাণগত পরিবর্তন। সমান চিহ্নের দুই পাশে পরিবর্তন হলে নিট বা পরিমাণগত পরিবর্তন। কিন্তু যে কোনো এক পাশে পরিবর্তন হলে সেটা হয় গুণগত বা কাঠামোগত পরিবর্তন। ওকে, তাহলে প্রথমটা আমাদের হচ্ছে না। দ্বিতীয়টা দেখো, বেতন প্রদান করলে আমাদের কি হয়?
আমাদের ওই কমে, অন্যদিকে এ কমে, এটাও একই রকম কি নিট বা পরিমাণগত পরিবর্তন, কারণ সমান চিহ্নের উভয় পাশ পরিবর্তিত হচ্ছে। এরপরেরটা দেখো, 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা নগদে বিক্রি করলে আমার নগদ টাকা বাড়ে, সম্পদ বাড়ে, অন্যদিকে আমার আয় বাড়ে, মালিকানা সত্ত্ব বাড়ে। তার মানে এটাও সমান চিহ্নের কয় পাশে, উভয় পাশে পরিবর্তন হচ্ছে। তার মানে ক খ গ এই 3টা লেনদেনের কারণে আমাদের সমান চিহ্নের সম্পদ পাশও বাড়তেছে বা কমতেছে, অথবা দায় বা মালিকানা সত্ত্ব পাশ বাড়তেছে বা কমতেছে। সোজা কথা একটা টেকনিক বলি, সারা জীবন মনে রাখবা, গুণগত বা নিট বা পরিমাণগত পরিবর্তন হলে 100% সম্পদ পাশও প্রভাবিত হবে, দায় এবং মালিকানা সত্ত্ব পাশও প্রভাবিত হবে, 100% শিওর থাকো। আর শুধুমাত্র গুণগত বা কাঠামোগত পরিবর্তন হলে এক পাশ পরিবর্তন হয়। যেমন দেখো, নগদে সম্পদ কিনেছ, তাহলে এটার পরিবর্তনটা কি হচ্ছে, একবার সম্পদ বাড়তেছে, আবার সম্পদ কমতেছে। সো এটা শুধু সমান চিহ্নের সম্পদ পাশে প্রভাব ফেলতেছে, ওই পাশে প্রভাব ফেলে নাই। সো এটাকে আমরা বলবো কি গুণগত বা কাঠামোগত পরিবর্তন। আবার সাপোজ তোমাকে যদি বলি ধারে পণ্য ক্রয়, তো ধারে পণ্য ক্রয় করলে তুমি কি যাবে না দিতা, ক্রয় ডেবিট, তদীয় হিসাব ক্রেডিট বা পাওনাদার ক্রেডিট, আমি পাওনাদার লিখলাম, তখন কি হতো, ক্রয় ডেবিট মানে মালিকানা সত্ত্ব হ্রাস, পাওনাদার ডেবিট মানে আয় বৃদ্ধি। এটাও কি পরিবর্তন, গুণগত বা কাঠামোগত পরিবর্তন। কেন, কারণ এই যে ক্রয় ডেবিটের কারণে আমাদের কি হচ্ছে, মালিকানা সত্ত্ব কমে যাচ্ছে, এখানে প্রভাব ফেলতেছে। অন্যদিকে পাওনাদার ক্রেডিটের কারণে দায় বাড়তেছে, তাও কিন্তু সমান চিহ্নের এক পাশে। তুমি আবার মনে করিও না কোনো কারণে যে দায় আর মালিকানা সত্ত্ব তো দুইটা জিনিস, না ভাইয়া, দায় আর মালিকানা সত্ত্ব ডান পাশের জিনিস, একই জিনিস। আমরা বলেছি সমান চিহ্নের যে কোনো এক পাশে পরিবর্তন হলে সেটা কি, সেটা কি পরিবর্তন, গুণগত বা কাঠামোগত পরিবর্তন। এক আর উভয় পাশে হলে নিট বা পরিমাণগত পরিবর্তন। আশা করি বুঝতে পেরেছো। তাহলে ব্যাখ্যায় আর গেলাম না, ব্যাখ্যা বিশ্লেষণ অনেক হয়েছে। তাহলে আমাদের কি হচ্ছে, কাঠামোগত পরিবর্তন হবে নগদে সম্পদ কিনলে। ওকে, এবার পরবর্তী অপশনে আমরা চলে যাচ্ছি। নগদে সম্পদ ক্রয়ের পরে আসো, বলছে নিচের কোন লেনদেনটি মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে। ভাই আমরা সবাই একটা বিষয় জানি, সবাই জানি যে আমাদের দুইটা জিনিস মালিকানা সত্ত্বকে বাড়ায়। আমরা মালিকানা সত্ত্বের মধ্যে 4টা উপাদান পাই। এইভাবে আমরা যদি দেখাই সি আর ই ডি, আমি এর মধ্যে বলি ই এবং ডি এই দুইটা জিনিস মালিকানা সত্ত্বকে কমায়, আর সি এবং আর মালিকানা সত্ত্বকে বাড়ায়। অর্থাৎ মূলধন এবং আয় মালিকানা সত্ত্বকে বাড়াবে, ব্যয় এবং উত্তোলন মালিকানা সত্ত্বকে কমাবে। সো আমাদের ব্যবসায়ের যে এই যে বিনিয়োগের সুদ পাইছো, সুদ পাওয়া মানে আয়, সো আয় বাড়া মানে মালিকানা সত্ত্ব বাড়া। কিন্তু ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমবে। এই যে ঋণের সুদ দিছো, ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমবে। ওকে, অগ্রিম প্রাপ্ত আয় মূলত আসলে দায়। ওকে, তো দায় জিনিসটা মালিকানা সত্ত্বে আসবে না। আমাদের বিনিয়োগের সুদ পাইছো, তার মানে আয় বাড়ছে, আয় বাড়লে মালিকানা সত্ত্ব বাড়বে, সোজা হিসাব। সো সঠিক উত্তর হচ্ছে এখানে কি ভাইয়া, আমরা বুঝে গেলাম বিনিয়োগের সুদ প্রাপ্তি। 43 নম্বর প্রশ্ন বলছে অভ্যন্তরীণ লেনদেনের উদাহরণ। ভাইয়া অভ্যন্তরীণ লেনদেন মানে হচ্ছে প্রতিষ্ঠানের ভিতরের লেনদেন, যেটাকে আমরা অন্তর লেনদেন বলি। অর্থাৎ প্রতিষ্ঠানের মধ্যে, প্রতিষ্ঠানের ভিতরের লেনদেন, এটার সাথে বাহিরের কোনো পক্ষ জড়িত থাকবে না। তাহলে এটা কি হতে পারে, সম্পদ কিনলে তো তুমি বাইরের মানুষ থেকে কিনবা, দায় পরিশোধ করলে সেটাও বাইরের ব্যক্তিদের, এরপরে সেবা দিলে এটাও তুমি ভিতরে না বাইরে দিচ্ছ, এই তিনটাই বাইরের ব্যক্তিদের সাথে সম্পর্কযুক্ত। সো আমাদের মনিহারি দ্রব্য আমাদের প্রতিষ্ঠানের ভিতরে আমরা ব্যবহার করেছি, সো এটা হচ্ছে আমাদের একটা অভ্যন্তরীণ লেনদেন। এবার আমরা পরবর্তী অপশনে চলে যাব। আমরা পরবর্তী অপশনে যদি চলে যাই, আমরা একটু দেখব আমাদের পরবর্তী প্রশ্নটা কি বলেছে। ভাইয়া একটু খেয়াল করো পরবর্তী প্রশ্নটা কি বলেছে। তাহলে আমাদের কত নাম্বার, 44 নাম্বার প্রশ্ন কি বলেছে, বলেছে যে আমাদের একটু খেয়াল করো, বলছে কামাল ট্রেডার্স একজন খরিদারের নিকট থেকে 2000 টাকা অগ্রিম গ্রহণ করলো। তো অগ্রিম যদি গ্রহণ করে কেউ, গ্রাহকের কাছ থেকে যদি অগ্রিম টাকা নেয়, তাহলে একদিকে নগদ টাকা বাড়ায়, নগদ ডেবিট, অন্যদিকে অগ্রিম আয় ক্রেডিট বা অগ্রিম সেবা আয় ক্রেডিট। তো একদিকে অগ্রিম টাকা গ্রহণ করার কারণে সম্পদ বাড়বে, অন্যদিকে যেহেতু টাকাটা আগে নিয়ে নিয়েছে দায় বাড়বে। এটা হচ্ছে সম্পদ এবং দায় বাড়বে। তার মানে কি হচ্ছে, এই 2000 টাকার সম্পদ বৃদ্ধি পাবে। ওকে, এই 2000 টাকার কি দায় বৃদ্ধি পাবে। তাহলে সম্পদ বাড়বে এবং কি বাড়বে ভাইয়া, দায় বাড়বে। সবাই ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার 1 এবং 3, আশা করি বুঝতে পেরেছো। এবার পরবর্তী যে প্রশ্নটা আছে 45 নম্বর প্রশ্ন, 45 নম্বর প্রশ্নে আসলে আমরা দেখবো বাকিতে সেবা প্রদান করলে,
ভাইয়া এটা কিন্তু তোমরা সবাই জানো, সেবা তুমি বাকিতে দিয়েছো, মানে তুমি একজনের কাজ করে দিয়েছো, তোমার একজন উকিল, তুমি একজন উকিল, তোমার একজন মক্কেলের সেবা দিয়েছো, মানে তার আইন পরিচালনা করছো, তার একটা মামলা পরিচালনা করছো, এই কারণে তার কাছে তুমি টাকা পাও না, সেজন্য সে তোমার দেনাদার বা প্রাপ্য হিসাব। তাহলে বাকিতে সেবা দিলে একদিকে প্রাপ্য হিসাব বা দেনাদার নামক সম্পদ বাড়বে, অন্যদিকে তোমার আয়টা বাড়বে। সো এটা যাবে না হয় প্রাপ্য হিসাব ডেবিট, আমরা সবাই জানি সেবা আয় ক্রেডিট, আর আয় বাড়লে কি বাড়ে ভাইয়া, আমরা জানি মালিকানা সত্ত্ব বাড়ে। সো বাকিতে সেবা দিলে আমাদের এই কাজটা হয়, কি বাড়বে, একদিকে আমার সম্পদ বাড়বে, অন্যদিকে মালিকানা সত্ত্ব বাড়বে। দায় কখনো বাড়বে না, দায় হচ্ছে যদি তুমি সেবা দেওয়ার পূর্বে টাকা গ্রহণ করো, এটাকে আমরা বলি অগ্রিম আয় বা অনুপার্জিত আয়। সো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে ভাইয়া কোনটা, এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে 2 এবং 3, সম্পদ বাড়বে এবং মালিকানা সত্ত্ব বাড়বে। 46 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। 46 নম্বর প্রশ্নটাতে দেখো, 46 নম্বর প্রশ্নটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে কি দেখবো, যে আমাদের আসবাবপত্র হিসেবে কত টাকা ডেবিট করতে হবে। খুব নর্মাল একটা বিষয়, এটা এর আগেও আলোচনা করেছি। দেখো আসবাবপত্রের সাথে যত খরচ থাকে সবগুলো যোগ হবে। এখানে আসবাবপত্র কিনেছি ভ্যাট সহ, সমস্যা নাই, ভ্যাট সহই কিনবো, 69,000 এবং বহন খরচ 1,000 টাকা। টোটাল আমাদের টোটাল সম্পদ হচ্ছে কত, 70,000 টাকা। তার মানে আসবাবপত্রের দাম হবে টোটাল 70,000। ওকে, এরপরে যে প্রশ্ন আমাদের এই সমীকরণ সংক্রান্ত একটা প্রশ্ন বলেছে, ব্যবসায় শুরুতে তোমার সম্পদ, জাস্ট এই সমীকরণ দিয়েই তুমি যে কোনো ধরনের ম্যাথ করতে পারবা। ব্যবসায় শুরুতে তোমার সম্পদ ছিল 25,000, এখানে বসাও, এটা 25,000। ওকে, আমার লেখা একটু আমার মতো অত সুন্দর না। এরপরে সম্পদ ছিল কত, 25, আর দায় ছিল কত ভাইয়া, 8,000। আর কিছু বলা নাই, তার মানে বাকি আমার তো সম্পদ পাশে যা হবে, দায় এবং মালিকানা সত্ত্ব পাশে তা হবে। সো সম্পদ যেহেতু 8,000, মালিকানা সত্ত্ব কত হবে, দায় যদি সম্পদ যেহেতু 25, দায় যেহেতু 8, মালিকানা সত্ত্ব হবে বাকিটা মানে 17, কারণ 17 আর 8 যোগ করলেই তো 25 হবে। এই দুইটার পাশ মিলে এটা হবে। সো এরপরে বলছে কি, যে বলছে বছরে সম্পদ এত টাকা ও দায় এত টাকা বাড়ে। সম্পদ কত টাকা বাড়লো, ধরো 5,000, তাহলে 5,000 টাকা আগের সম্পদের সাথে যোগ করো। দায় কত বাড়লো ভাইয়া, 4,000 টাকা বৃদ্ধি পায়, দায় এটার সাথে যোগ করো। এখন সম্পদ যদি এখানে 5,000 হয়, দায় 4,000, তার মানে মালিকানা সত্ত্ব কত হবে, 1,000। কারণ এই 4 আর 1 মিলে কত হবে, 5। আমরা তো দুই পাশ সমান রাখবো। এখন আমাকে প্রশ্ন বলছে বছর শেষে মালিকানা সত্ত্ব, তো মালিকানা সত্ত্ব হচ্ছে এই পাশে, আগে ছিল 17, নতুন করে বাড়ছে 1, টোটাল মালিকানা সত্ত্ব কত, 18,000। ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা বলো তো ভাইয়া, ক্লাস কি বুঝতেছো, আমার ক্লাস কি বুঝতেছো তোমরা, একটু জানাও তো, কমেন্টে একটু রিয়েকশন দাও দেখি যারা লাইভে আছো। আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা একটু রিকোয়েস্ট করবো প্রত্যেককে, যারা লাইভে আছো একটু জানাও তোমরা ক্লাস বুঝতেছো কিনা। ওকে, আমাদের এরপরে যে প্রশ্নটা হচ্ছে কত নাম্বার, আমাদের 48 নাম্বার প্রশ্ন। বলছে কি, একটু খেয়াল করো, বলছে খুবই কমন প্রশ্ন, বলছে ইশরাকের স্বত্বাধিকারের পরিমাণ। ভাইয়া স্বত্বাধিকার মানে হচ্ছে মালিকানা সত্ত্ব, স্বত্বাধিকার মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। তো মালিকানা সত্ত্ব তুমি কিভাবে বের করবা, আমাকে সবসময় আমি একটু আগে বলেছি, মালিকানা সত্ত্ব বের করার জন্য আমার কি করতে হবে, আমার মূলধনের সাথে ব্যবসার আয় যোগ করতে হবে, ব্যয় এবং উত্তোলন থাকলে সেটা বাদ দিতে হবে, শেষ, আর কিছু না। সম্পদ আর দায় আসবে না, বাকি সকল হিসাব এখানে আসবে। সো এই অঙ্কে আমাদের মালিকানা সত্ত্বে কি কি আসবে আমরা যদি একটু চিন্তা করি। দেখো, জনাব ইশরাক 1 জুলাই তারিখে নগদ এত টাকা, এত টাকার আসবাবপত্র, এত টাকার ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ তো তার না, তার মানে সে নিজেকে দিয়েছে 2,30,000, সে মূলধন দিয়েছে, তার মানে তার ক্যাপিটাল 2,30,000। আমি জাস্ট এখানে মানটা বসাচ্ছি, 2,30,000, এই যে তার ক্যাপিটাল মূলধন। এরপরে এটার সাথে আমরা কি করব, তার যত আয় আছে সব যোগ করবো আর ব্যয়টা বাদ দিব। তাহলে তার পণ্য ক্রয়টা একটা ব্যয়, ভাড়া একটা ব্যয়, তাহলে তার ব্যয় কত, 60 আর 5 65। এরপরে খেয়াল কর, তাহলে ভাড়া, তার মানে তার ব্যয় 65, এই ব্যয়টা 65 আমি মাইনাস করব। এরপরে দেখো তার আয় কত, পণ্য বিক্রয় 80, এই 80টা আমি কি করব, প্লাস করব, মেজাজকে বোঝাচ্ছি, ব্যয়টা মাইনাস করব। আর শেষে আয়কর পরিশোধ মানে উত্তোলন, উত্তোলনটা কি হবে, মাইনাস হবে, উত্তোলন মাইনাস করে দিবা 25,000, ক্যালকুলেশন করবা, অ্যান্সার পেয়ে যাবা। তাহলে কি হচ্ছে, আমার তার প্রারম্ভিক মূলধন, কেন আমি ব্যাংক ঋণেরটা নেই নাই, কারণ ব্যাংক ঋণ তার না, ব্যাংক ঋণ একটা দায়, এটা একবার সম্পদকে বাড়ালেও আমরা মূলধন বের করার সময় এটাকে
আবার সম্পদ থেকে বাদ দিয়ে দিতে হবে, সেজন্য ব্যাংক ঋণ মূলধনে আসবে না। তার মানে তার মূলধন কত? এই যে 2 লাখ সে নগদ দিয়েছে, 30,000 টাকার আসবাবপত্র দিয়েছে, এটাই মূলত তার মূলধন। এটার সাথে আমরা যোগ করেছি তার বিক্রয়টা, বাদ দিয়েছি পণ্য ক্রয়, ভাড়া এবং আয়কর। জাস্ট ক্যালকুলেশন করার পরে আমাদের যেটা শেষে অ্যান্সার চলে আসবে, এই অ্যান্সারটাই হচ্ছে আমাদের কি মালিকানা সত্ত্ব বা সত্ত্বাধিকার। জাস্ট সিম্পলি হিসাব, অন্য কিছু না। এবার আমাদের পরবর্তী যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা যদি আমরা একটু নেই, দেখো অফিস সাপ্লাইজ কাকে বলা হয়? ভাই আমরা সবাই এটা জানি যে অফিস সাপ্লাইজ এই জিনিসটা কি, আমরা একটু বলি। আমাদের 3টা জিনিস নিয়ে একটু কথা হয়। একটা হচ্ছে অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম, অফিস সাপ্লাইজ, আর হচ্ছে অফিস মনিহারি। আজকে থেকে মাথায় রাখবা, তোমরা যদি 3 ভাই বোন হও, তোমার ঘরের মধ্যে তো তোমরা 3 ভাই বোন হও, সবচেয়ে বড় যেটা সে হচ্ছে অফিস সরঞ্জাম। যে মেজ সে হচ্ছে সাপ্লাইজ, তাকে আজকে সাপ্লাইজ বলবো। আর যে ছোট, মনে করো তুমি ছোট, তুমি আজ থেকে তোমার নাম হয়ে যাবে মনিহারি। মানে তোমরা 3 ভাই বোন হলে তুমি হচ্ছে মনিহারি, তোমার মেজ বোন হচ্ছে বা মেজ ভাই হচ্ছে কি সাপ্লাইজ, আর সবচেয়ে বড় যিনি সিনিয়র তিনি হচ্ছেন সরঞ্জাম। ব্যবসা প্রতিষ্ঠানে সম্পদের ক্ষেত্রে, স্থায়ী সম্পদের ক্ষেত্রে সবচাইতে বড় যে স্থায়ী সম্পদটা, যেটা মনে করো একটা এই যে অফিসে টিভি, ফ্রিজ, এসি, হ্যাঁ এই জাতীয় জিনিসগুলা, যেগুলো ইলেকট্রনিক সামগ্রী অনেক বড় মাপের দীর্ঘমেয়াদী, এগুলাকে আমরা বলি অফিস সরঞ্জাম। যেগুলো স্বল্প মেয়াদী সেগুলোকে আমরা সাপ্লাইজ বলি। যেমন কি এই যে স্টাপলার, ক্যালকুলেটর, ঘড়ি, মাপার স্কেল, এগুলোকে আমরা বলি সাপ্লাইজ। আর ছোটখাটো, একেবারেই ছোটখাটো যেগুলা, যেমন কি যেমন হচ্ছে কাগজ, কলম, কার্বন পেপার, হ্যাঁ স্কেল, শার্পনার, এগুলাকে আমরা বলি মনিহারি। বৈশিষ্ট্যগত দিক থেকে 3টাই সম্পদ। তবে ওই যে আমরা কি বলেছি, বস্তুনিষ্ঠতা সীমাবদ্ধতা অনুযায়ী এটা বড় সম্পদ, সেজন্য এটাকে আমরা স্থায়ী সম্পদ বলবো। এটা একটু ছোট, সেজন্য এই অফিস সাপ্লাইজকে আমরা কি বলবো, চলতি সম্পদ। আর এটা একেবারেই ছোট, যে জন্য এটাকে সম্পদ হিসাবে লিখলে আমার লজ্জা লাগবে, যার কারণে এটাকে আমরা ব্যয় বা খরচ হিসাবে দেখাই। এই হচ্ছে বিষয়। তার মানে অফিস সাপ্লাইজের অন্তর্ভুক্ত হচ্ছে স্টাপলার আর ক্যালকুলেটর। ওকে, কম্পিউটার হবে না, কারণ কম্পিউটারটা সাপ্লাইজ না, কম্পিউটারটা সরঞ্জাম। আশা করি বুঝতে পেরেছ। আমরা মোটামুটি একেবারে এরপরে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নে চলে যাচ্ছি। 50 নম্বর প্রশ্ন হচ্ছে, ধারে ক্রয়কৃত পণ্য যদি তুমি ফেরত দাও। ভাইয়া, তো ধারে ক্রয়কৃত পণ্য যদি তুমি ফেরত দাও, সেক্ষেত্রে তোমার করণীয় কি বা তুমি কি করবা? এটা কিন্তু আমরা সবাই জানি, ধারে কিনলে আমার কি হয়, যদি আমি ধারে কিনি বা বাকিতে কিনি, তো ধারে ক্রয় করা হলে একদিকে আবার কি হয়, ক্রয় ডেবিট হয়, তদেয় হিসাব বা পাওনাদার ক্রেডিট হয়। একদিকে আমার ব্যয় বাড়ে, মানে মালিকানা সত্ত্ব কমে, ব্যয় বাড়ে, অন্যদিকে আমার দায় বাড়ে। এটা আমরা একটু আগে দেখাইছি। এখন এই পণ্যটা যখন কেনার পরে আমার পছন্দ না হয়, বিক্রেতাকে আমি তখন কি করব, ফেরত দিব। যেহেতু বাকিতে কিনছে, আমার একটা সুযোগ আছে ভাই, টাকা যদি আপনি আমার মালটা ফেরত না দেন, টাকাই দিব না, কারণ আমার তো এখন কম পাওয়ার আছে। তো ক্রয়কৃত পণ্য, যখন ক্রয়কৃত পণ্য ফেরত দিব, ফেরত দিলে ভাইয়া কি হবে, ক্রয়কৃত পণ্য ফেরত দিলে আমাদের কি হবে, ফেরত দিলে এই যে দায়টা কমে যাবে, সেজন্য তদেয় হিসাব ডেবিট হবে। তদেয় হিসাব নামক দায় কমে যাবে, তদেয় হিসাব ডেবিট। অন্যদিকে ক্রয়কৃত পণ্য এখন ফেরতের কারণে ক্রয়ের পরিমাণ কমে যাবে, অর্থাৎ এটা বিপরীত ব্যয় হয়ে যাবে, ব্যয়টা কমে যাবে আমার, সেজন্য ক্রয় ফেরত নামক একটা বিপরীত ব্যয় সৃষ্টি হবে, ক্রয় ফেরত ক্রেডিট। আর ব্যয় যেমন ডেবিটে থাকলে ওই কমে, ব্যয় ক্রেডিটে থাকলে বিপরীত ব্যয়ের কারণে আমার ওই বাড়ে। কারণ ব্যয় হ্রাস পাচ্ছে মানে কি, আমার আয়টা বেড়ে যাচ্ছে। সো আয় বাড়লে মালিকানা সত্ত্ব বাড়ে। সো ক্রয় ফেরত হলে, ধারে ক্রয় হলে যেটা হতো, মালিকানা সত্ত্ব কমতো, দায় বাড়তো। আর ধারে ক্রয়কৃত পণ্য ফেরত হলে উল্টো হবে, মালিকানা সত্ত্ব বাড়বে আর কি দায় কমবে। তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও তো, যারা লাইভে আছো একটু জানাও। আমরা কতক্ষণ যাবত ক্লাস করতেছি আমি একটু সবার কাছ থেকে একটু জেনে নিই ভাইয়া, একটু জেনে নিই আমরা কতক্ষণ, আমরা প্রায় 1 ঘন্টার মতো ক্লাস করে ফেলেছি। ক্লাস কি আমরা কন্টিনিউ করব নাকি অফ করে দেব? ওকে, সবাই একটু জানাও, সবাই একটু জানাও। ওকে, আমরা মোটামুটি 50টা এমসিকিউ সলভ করেছি। আমি এতটুকু বলবো, যারা এই ক্লাসটা করেছ তারা অবশ্যই ভালো কিছু পাবা। আর এই ক্লাসের বাকি অংশটা আমি এখন আর করাবো না, যেহেতু তোমাদের এক্সাম, তোমরা
আমরা কি ক্লাসটা কন্টিনিউ করবো না আপাতত আজকে এখানেই শেষ করে দিব? আমরা 50টা এমসিকিউ করানোর কথা ছিল, এখানে প্রায় 100টার কাছাকাছি আছে। সো আমরা একটু রিকোয়েস্ট করব প্রত্যেকের জায়গা থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ সালেহা সুলতানা, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমি এখন পর্যন্ত যা যা করাইছি, হ্যাঁ যা যা করাইছি, প্রত্যেকে আমার কাছে কৃতজ্ঞ থাকবা যদি তুমি সেটা করে যাও, এবং এটা করে গেলে তুমি পরীক্ষার হলে বিশ্বাস করো ভালো একটা আউটপুট পাবা। এতটুকু আমি কনফিডেন্টলি বলতে পারবো, এটা আমার দৃঢ় বিশ্বাস, অনেক ভালো কিছু করতে পারবা। সো যতটুকু পড়িয়েছি, হ্যাঁ ততটুকু তোমরা, থ্যাংক ইউ স্যার, অনেক ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ। প্রত্যেককে রিকোয়েস্ট করবো, প্রত্যেকের মতামত জানাবা। আর আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, কালকে তোমরা অ্যাকাউন্টিং পরীক্ষা দিয়ে এসে তোমাদের প্রবলেমগুলো শেয়ার করবে। আমরা যেটা করব, তোমাদের সেকেন্ড পেপারের জন্য এক্সক্লুসিভ ক্লাস নেব। ওকে, সো সেকেন্ড পেপারের জন্য যেহেতু এক্সক্লুসিভ ক্লাস নেব, তোমরা ক্লাসের টাইম শিডিউল আমাদের রোড টু পাবলিক ইউনিভার্সিটি পেজে পেয়ে যাবা, অথবা চাইলে পার্সোনালি আমাকে নক করতে পারো 01682900355। আর আমাদের RTPU এই পেজে সব আপডেট পেয়ে যাবা। আগামীকালকে পরীক্ষা দিয়ে এসে আমরা কি করব, আমাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের ভিডিও আসবে। তোমরা 4টা ভিডিওকে আমরা একসাথে করে দিয়েছি, জাস্ট 22টা প্রশ্ন সলভ করিয়েছি সিকিউ। সেই সিকিউ করবা, MCQ করবা 300, ইনশাল্লাহ কিছু লাগবে না। এরপর আমি একটা লাইভ ক্লাস নিব, ওই ক্লাস থাকলেই হবে। আশা করি ভালো থাকবা সবাই সবার জায়গা থেকে আমাদের জন্য দোয়া করবা। তোমাদের জন্য অনেক শুভকামনা। বেশি রাত করার দরকার না, যতটুকু বলেছো, যতটুকু গুছিয়ে দিয়েছি, ইনশাল্লাহ আল্লাহর কাছে বা স্রষ্টার কাছে নিজে হাত জোল করে মুনাজাত করে সবার দোয়া নিয়ে পরীক্ষার হলে যাবা, মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিবা, সবচেয়ে ভালো করতে পারবা, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো সবাই ভালো থাকবা, অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।